আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিশ্বখ্যাত ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির একটি বই, ইন্টারভিউ উইথ হিস্ট্রি। এই বইটিতে বিভিন্ন দেশের বিশ্ব নেতাদের, যারা নানা কারণে আলোচিত এবং সমালোচিত, তাদের কয়েকজনের সাক্ষাৎকার আছে। এর মধ্য থেকে আমরা ইতিমধ্যে শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী এই দুজনেরটা পড়ে ফেলেছি। এবারের পর্বে থাকবে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটিও নেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় লাভের পরে 1972 সালের এপ্রিল মাসে করাচিতে। তাহলে শুরু করছি ওরিয়ানা ফাল্লাচির নেওয়া একটি সাক্ষাৎকার জুলফিকার আলী ভুট্টোর সাথে। চমকে দেওয়ার মতো আমন্ত্রণ এসেছিল জুলফিকার আলী ভুট্টোর তরফ হতে এবং বুঝে ওঠার কোনো উপায় ছিল না। আমাকে বলা হলো যত শীঘ্র সম্ভব আমাকে রাওয়ালপিন্ডি যেতে হবে। অবাক হলাম, কেন? প্রত্যেকটা সাংবাদিক কমপক্ষে একবার তাদের দ্বারা আহত হবার স্বপ্ন দেখে, যাদেরকে তারা অনুসন্ধান করবে। সেই ব্যক্তিত্বগুলো হারিয়ে যায় বা নেতিবাচক সাড়া দেয়, কিন্তু স্বপ্ন যুক্তিহীন এবং সন্দেহে তার পরিসমাপ্তি। ভুট্টো কেন আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন? ইন্দিরা গান্ধীর জন্য কি আমার কাছে বার্তা দিতে চান? ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা ও সহানুভূতির সাথে চিত্রিত করার কারণে আমাকে শাস্তি দেবেন? প্রথম ধারণা দ্রুত নাকচ করলাম। শত্রুর সাথে যোগাযোগ করার জন্য তার বাহকের প্রয়োজন নেই, এজন্য সুইস বা রুশ কূটনীতিক আছেন। দ্বিতীয় ধারণাও বাতিল করে দিলাম। শিক্ষিত ও ভদ্রলোক বলে ভুট্টোর সুনাম আছে। এ ধরনের লোকেরা সাধারণত তাদের আমন্ত্রিত অতিথিকে হত্যা করে না। আমার তৃতীয় অনুমানটা হলো, তিনি হয়তো চান আমি তার সাক্ষাৎকার গ্রহণ করি। আমার হৃদয় চমৎকারিত্বে পূর্ণ হলো। বাংলাদেশের হতভাগ্য প্রেসিডেন্ট মুজিবুর রহমান সম্পর্কে আমার নিবন্ধ পাঠের পরেই ভুট্টোর মনে হয়তো বিষয়টা উদয় হয়েছিল। আমার সন্দেহের উপর বিজয়ী হলো আমার অনুসন্ধিৎসা এবং আমি আমন্ত্রণ গ্রহণের সিদ্ধান্ত নিলাম। আমন্ত্রণ গ্রহণ করেও তাকে জানতে দিলাম যে তার অতিথি হলেও আমি সবার ক্ষেত্রে যে স্বাধীন বিচার বিবেচনা লিখি, এক্ষেত্রেও তার কোনো হেরফের হবে না এবং যে কোনো ধরনের সৌজন্যে বা তোষামুদে আমাকে কিনে ফেলা সম্ভব হবে না। ভুট্টো জবাব দিলেন, অবশ্যই তাই হবে এবং মানুষটি সম্পর্কে আমার প্রথম ধারণা হলো তাতেই। এ মানুষটি সম্পর্কে পূর্ব ধারণা করা যায় না। অসম্ভব গোছের, নিজের মর্জিতে এবং অদ্ভুত সিদ্ধান্তে পরিচালিত হন। তীক্ষ্ণ বুদ্ধিমান, ধূর্ত শিয়ালের মতো বুদ্ধিমান। মানুষকে মুগ্ধ করতে, বিভ্রান্ত করতেই যেন তার জন্ম। সংস্কৃতি, স্মরণশক্তি ও ঔজ্জ্বল্যে দ্বারা লালিত তিনি। শহুরে আভিজাত্য তার জন্মাবধি। রাওয়ালপিন্ডি বিমানবন্দরে দুজন সরকারি অফিসার আমাকে স্বাগত জানিয়ে অত্যন্ত আবেগের সাথে বললেন যে প্রেসিডেন্ট আমাকে 1 ঘন্টার মধ্যে স্বাগত জানাবেন। তখন সকাল 10টা। গত 48 ঘন্টা আমি বিনিদ্র কাটিয়েছি। আমি প্রতিবাদ করলাম, না, 1 ঘন্টার মধ্যে নয়। আমার একটা ভালো গোসল এবং সুনিদ্রা প্রয়োজন। অন্য কারো কাছে এটা খুব অপমানজনক মনে হতো, তার কাছে নয়। তিনি সন্ধ্যা 7টা পর্যন্ত সাক্ষাৎ মুলতবি রাখলেন এই বলে যে রাতে আহারটা আমার সাথেই করবেন বলে আশা করছেন। বুদ্ধিমত্তার সাথে সৌজন্য যোগ হলে তা অবদমনের সেরা অস্ত্র হয়ে দাঁড়ায়। এটা অনিবার্য যে তার সাথে সাক্ষাৎ আন্তরিকতাপূর্ণ হবে। ভুট্টো আমাকে অভ্যর্থনা জানালেন হাসি ছড়িয়ে, খোলা হাত বাড়িয়ে। তিনি দীর্ঘ, মেদবহুল, তাকে দেখতে একজন ব্যাংকারের মতো, যে কাউকে পেতে চায় তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্যে। 44 বছর বয়সের চেয়েও অধিক বয়স্ক মনে হয় তাকে। তার টাক পড়ছে এবং অবশিষ্ট চুল পাকা। ঘন ভ্রুর নিচে তার মুখটা বিরাট। ভারী গাল, ভারী ঠোঁট, ভারী চোখের পাতা। তার দু চোখে রহস্যজনক দুঃখময়তা, হাসিতে কিছু একটা লাজুকতা।
বহু ক্ষমতাধর নেতার মতো লাজুকতায় তিনি দুর্বল ও পঙ্গু। তিনি আরও অনেক কিছু ইন্দিরা গান্ধীর মতো। সবারই নিজের মধ্যে দ্বন্দ্ব। যতই তাকে পাঠ করা হোক ততই অনিশ্চিত হতে হবে, দ্বিধায় পড়তে হবে। একটু ঘোরালে ফিরালে প্রিজমে যেমন একই বস্তু বিভিন্ন রূপে দেখা যায়, তিনি সেরকম। অতএব তাকে বহুভাবে ব্যাখ্যা করা যায় এবং তার প্রতিটি যথার্থ, উদার, কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট, কমিউনিস্ট, নিষ্ঠাবান ও মিথ্যু। নিঃসন্দেহে তিনি সমসাময়িককালের সবচেয়ে জটিল নেতাদের একজন এবং তার দেশে এ যাবৎ জন্মগ্রহণকারী নেতাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। শুধুই একজন, যে কেউ বলবে ভুট্টোর কোনো বিকল্প নেই, ভুট্টো মরলে পাকিস্তান মানচিত্র হতে মুছে যাবে। তার ব্যক্তিত্ব ইন্দিরা গান্ধীর চেয়ে বাদশাহ হোসেনকেই বেশি মনে করিয়ে দেবে। বাদশাহ হোসেনের মতো তিনি কৃত্রিমভাবে সৃষ্ট একটি দেশকে পরিচালনা করছেন বলে অভিযোগ ওঠে। বাদশাহ হোসেনের মতো তিনি মাটির পাত্র হিসেবে লৌহপাত্র দ্বারা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, ভারত, চীন, যুক্তরাষ্ট্রের মতো দেশ দ্বারা দলিত মথিত। বাদশাহ হোসেনের মতো তিনি আত্মসমর্পণ না করতে বা কোনো কিছু ছেড়ে না দিতে দৃঢ়প্রতিজ্ঞ। কোনো প্রতিরক্ষা ব্যূহ ছাড়াই বন্দী শিল্পীর মতো সাহসিকতার সাথে তিনি সব কিছু প্রতিরোধ করেন। অন্যভাবে তাকে দেখে জন কেনেডির কথা মনে পড়বে। কেনেডির মতো তিনি প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন, যে কারণে তার কাছে কিছুই অসম্ভব ছিল না, এমনকি রাজনৈতিক ক্ষমতাকে বিজয় করাও নয়। এজন্য ব্যয় যাই হোক না কেন। কেনেডির মতো তার একটি স্বচ্ছন্দ, মধুর ও সুবিধাভোগের শৈশব ছিল। কেনেডির মতো ক্ষমতার দিকে তার যাত্রা শুরু হয়েছিল জীবনের প্রারম্ভেই। অভিজাত জমিদার পরিবারে তার জন্ম। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কেলিতে এবং পরে ব্রিটেনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি ডিগ্রি নিয়েছেন আন্তর্জাতিক আইনে। 30 বছর বয়সের পরই তিনি আইয়ুব খানের একজন মন্ত্রী হন, যদিও পরে তাকে অপছন্দ করেন। যখন তার বয়স 40-এর কিছু কম, তখন আগা মোহাম্মদ ইয়াহিয়া খানের মন্ত্রীদের একজন ছিলেন। বেদনাদায়ক ধৈর্যের সাথে তিনি প্রেসিডেন্টের পদ পর্যন্ত পৌঁছেন। কিছু সহযোগীর দ্বারা এ পর্যন্ত আহরণকে তিনি নিষ্কণ্টক রাখতে সক্ষম হয়েছিলেন। ক্ষমতা প্রেমের চেয়েও অনেক বেশি আবেগের বস্তু। যারা ক্ষমতা ভালোবাসে তাদের পেট শক্ত, নাকটা আরও শক্ত। বদনামে তাদের কিছু আসে যায় না। ভুট্টোও বদনামের তোয়াক্কা করতেন না। তিনি ক্ষমতা ভালোবাসেন। এ ধরনের ক্ষমতার প্রকৃতি আন্দাজ করা শক্ত। ক্ষমতা যে তার কাছে কি তা বোঝা যায় না। যারা সত্য বলে এবং বয় স্কাউট সুলভ নৈতিকতা প্রদর্শন করে এমন রাজনীতিবিদদের থেকে সতর্ক থাকার উপদেশ দেন তিনি। তার কথা শুনে এ বিশ্বাস হবে যে তার লক্ষ্য অত্যন্ত মহৎ এবং তিনি সত্যি সত্যি একনিষ্ঠ ও নিঃস্বার্থ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। কিন্তু করাচিতে তার সমৃদ্ধ জাঁকজমকপূর্ণ লাইব্রেরি দেখলেই বোঝা যাবে যে মুসোলিনি ও হিটলার সম্পর্কিত গ্রন্থাবলী সম্মানের সাথে রূপালী বাঁধাই এ সমৃদ্ধ। যে যত্নের সাথে এগুলো সংরক্ষিত তাতে উপলব্ধি করা সহজ যে এগুলোর উপস্থিতি শুধু গ্রন্থ সংগ্রাহকের আগ্রহের কারণেই নয়। সন্দেহ ও ক্রোধ দানা বেঁধে উঠবে। তাকে জিজ্ঞেস করলেই জানা যাবে তার সত্যিকার বন্ধু ছিলেন সুকর্ণ ও নাসের। এই দুই ব্যক্তি সম্ভবত সদিচ্ছা দ্বারা পরিচালিত হয়েছিলেন, কিন্তু তারা উদারনৈতিক ছিলেন না। ভুট্টোর গোপন স্বপ্ন একনায়ক হওয়া। রূপালী মাধাইয়ের গ্রন্থগুলো থেকেই তিনি কি একদিন তার জ্ঞান আহরণ করবেন? স্বাধীনতা, গণতন্ত্র এবং বিরোধী দলের কোনো রাজনৈতিক অর্থ কখনো ছিল না এমন একটি দেশ সম্পর্কে অজ্ঞ পাশ্চাত্যের লোকেরাই এই ধরনের প্রশ্ন করে থাকেন। এসবের বদলে সে দেশে বিরাজ করছে দারিদ্র্য, অবিচার এবং নিপীড়ন। ভুট্টোর সঙ্গে সাক্ষাৎকার সমাপ্ত হয়েছে 6 দিনে 5টি পৃথক বৈঠকে। তার অতিথি হিসেবে তার সাথে কয়েকটি প্রদেশও সফর করেছি এ সময়ে। 5টি বৈঠকে আলাপের সূত্র হয়েছে কিছুটা বিচ্ছিন্ন। প্রথম সাক্ষাৎকার বৈঠক হয় রাওয়ালপিন্ডিতে, আমার উপস্থিতির দিন সন্ধ্যায়। দ্বিতীয় আলোচনা লাহোরের পথে বিমানে। তৃতীয় বৈঠক সিন্ধুর হালা শহরে। চতুর্থ এবং পঞ্চম বৈঠক করাচিতে। আমি সবসময় তার পাশে বসেছি, টেবিলেই হোক আর যাত্রাপথেই হোক।
এবং চাইলে আমি তার একটা চিত্রও আঁকতে পারতাম। ভুট্টোকে অধিকাংশ সময়ই দেখেছি পাকিস্তানি পোশাকে, হালকা সবুজ জামা এবং স্যান্ডেল পায়ে। সমাবেশে বক্তৃতার সময় মাইক্রোফোনের সামনে তিনি কর্কশভাবে চিৎকার করেন, প্রথমে উর্দু, পরে সিন্ধিতে। বক্তৃতার সময় দুহাত আকাশে ছুঁড়তে থাকেন, সবকিছুর মাঝে প্রকাশ করেন তার কর্তৃত্ব। হালার জনসমাবেশে অসংখ্য লোক যখন তার কথা শোনার জন্য অপেক্ষা করছে, শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সেখানে, কিন্তু তিনি কক্ষে বসে লিখছেন। যখন সভাস্থলে পৌঁছলেন তখন রাত। কার্পেটের উপর দিয়ে রাজপুত্রের মতো পা ফেলে তিনি এগিয়ে মঞ্চে উঠলেন, রাজপুত্রের মতোই আসন গ্রহণ করলেন এবং আমিও তার পাশে বসলাম। বেশ কিছু গোফওয়ালা লোকের পাশে আমি একমাত্র নারী, যেন সুপরিকল্পিত একটা প্ররোচনা। আসনে বসে তিনি দলের নেতাদের অভ্যর্থনা জানালেন। সবশেষে একজন দরিদ্র লোক তার সাথে নিয়ে এলো রঙিন কাপড় ও মালাই সজ্জিত একটি বকরি। এটি তার সম্মানে কোরবানি করা হবে। ইনি হচ্ছেন আভিজাত্যের প্রতীক জুলফিকার আলী ভুট্টো। মুসলমান ভুট্টো, পাশ্চাত্য সংস্কৃতি যাকে মৌলিকভাবে বদলাতে পারেনি। এটা কোনো দুর্ঘটনা নয় যে তার স্ত্রী দুজন, অথবা ভুট্টো যখন সামরিক হেলিকপ্টারে উঠে কোথাও যান তখন তার মাথায় একটা ক্যাপ থাকে চৌয়েন লাইয়ের দেয়া। চৌয়েন লাই তার দীক্ষাগুরু। যখন উড়ে যান তখন উপর থেকে শুষ্ক অনাবাদী জমি দেখে প্রাগৈতিহাসিক আমলের মতো মাটির কুড়েতে কৃষকের আবাস দেখে তার চোখ অশ্রুসিক্ত হয়। এসব দেখে তার হাত মুষ্টিবদ্ধ হয়। তিনি স্বগতোক্তি করেন, আমাকে সফল হতেই হবে। ইনি মার্ক্সবাদী ভুট্টো, যিনি পাকিস্তানকে দারিদ্র্য ও ক্ষুধার পীড়ন হতে মুক্তি দিতে সচেষ্ট। সবশেষে ভুট্টো আমাকে তার করাচি ও রাওয়ালপিন্ডির বাড়িতে আমন্ত্রণ করেন। তার অবস্থানের পক্ষে যুক্তিগুলো প্রদর্শন করেন, ইন্দিরা গান্ধী, শেখ মুজিব ও ইয়াহিয়া খানকে কঠোরভাবে আক্রমণ করে। তার বাড়িগুলো রুচিশীল সাজে সজ্জিত, প্রাচীন ইরানি গালিচা, মূল্যবান ধাতব পাত্রের সমাহার। শীতাতপ নিয়ন্ত্রিত বাড়ির প্রাচীরে তার সবচেয়ে ক্ষমতাধর আন্তর্জাতিক সহকর্মীদের উদ্ধৃতি সম্বলিত ফটোগ্রাফ। শুরু হয়েছে মাও সেতুং দিয়ে। নৈশাহারের সময় আমরা মদ পান করলাম, সম্ভবত ক্যাভিয়ার। উপস্থিত ছিলেন তার দ্বিতীয় স্ত্রী নুসরাত, সুন্দরী এবং ভদ্র আচরণ তার। পরে এলো তার ছেলে, দীর্ঘ চুল বিশিষ্ট প্রাণবন্ত ছোট্ট বালক। এখন ভুট্টো আধুনিক ধূপদুরস্ত ইউরোপীয় কেতায়। ভুট্টো তুখোর বক্তা, গ্রন্থ রচয়িতা, যিনি ইংরেজি জানেন উর্দুর চেয়েও ভালো এবং পাশ্চাত্যের যে কোনো লোককে আকৃষ্ট করার মতো। ভুট্টোর সাথে সাক্ষাৎকার কেমন এলোমেলো হয়ে গেল, ঠিক যেমনটা হয়েছিল কিসিঞ্জারের সাক্ষাৎকারে। সাংবাদিকতার দৃষ্টিতে মানোত্তীর্ণ নয়, কিন্তু কূটনৈতিক চাতুর্যে পরিপূর্ণ ও আন্তর্জাতিক ধাঁচের। ইন্দিরা গান্ধী যে তাকে ভারসাম্যহীন লোক বলেছেন তা পাঠ করে তিনি ক্ষুব্ধ হয়েছেন, অতএব ইন্দিরাও ক্ষুব্ধ হয়েছেন। যখন তিনি পাঠ করলেন যে ভুট্টো তাকে একজন নগণ্য মহিলা, যার বুদ্ধিশুদ্ধিও অতি সাধারণ, উদ্যোগে ও কল্পনা শক্তি শূন্য, এবং যে তার পিতার অর্ধেক মেধাও পায়নি বলে উল্লেখ করেছেন। ভুট্টো তার সাথে সাক্ষাতের ও হাত মিলানোর ধারণাকে বিরক্তিকর বলে মনে করেন। বলা নিষ্প্রয়োজন যে ইন্দিরারও ক্ষুব্ধ হওয়া যথেষ্ট কারণ রয়েছে। তাকে মূল্যায়ন করতে ভুট্টো ঘৃণাকেই প্রাধান্য দিয়েছেন। আমি নিজেও ভুট্টোর এ ধরনের মন্তব্যে অস্বস্তি বোধ করেছিলাম এবং ভুট্টোকে নিবৃত্ত করতেও চেষ্টা করেছিলাম, কিন্তু ভুট্টো আমার পরামর্শ নেননি এবং পরিবর্তে আরও আপত্তিকর মন্তব্য যোগ করেছেন, যা আমি প্রকাশ করিনি এবং আমার নিজের এই সেন্সরশিপে খুব ভালো ফল হয়নি। ফলটা ছিল নাটকীয়, বরং বলা যায় হাস্যকর। পরিণতিটা আমারই সৃষ্ট। ভুট্টো ও ইন্দিরা গান্ধীর তখন সাক্ষাৎ হওয়ার কথা, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য। নয়াদিল্লির সংবাদপত্রে প্রকাশিত খবরে বিশেষ কিছু বাক্যে তিনি সতর্ক হয়ে আমাকে অনুরোধ জানালেন সাক্ষাৎকারের পুরোটা তার কাছে পাঠাতে, এবং আমি রোম থেকে টেলিগ্রামে তা পাঠালাম। সেটা পাঠ করে তিনি ঘোষণা করলেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠকটি হবে না। ভুট্টো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমাকে খুঁজতে লাগলেন। অবশেষে তার ইতালিস্থ রাষ্ট্রদূতের মাধ্যমে সন্ধান পেলেন আদ্দিস আবাবায়। সেখানে আমি গিয়েছি হাইলে সেলাসির সাক্ষাৎকারের জন্য। আমাকে সবচেয়ে আপত্তিকর অনুরোধটাই করা হলো। হ্যাঁ, আমাকে লিখতেই হবে।
ভুট্টো আমাকে দ্বিতীয় একটা রিপোর্ট লিখতে বলেছিলেন, যাতে আমি লিখি যে ভুট্টোর সাথে কখনোই সাক্ষাৎকার নেওয়া হয়নি, বরং আমি এ ধরনের কল্পনা করেছিলাম। আমাকে বলতে হবে, ইন্দিরা গান্ধীর সম্পর্কে মন্তব্য আসলে ভুট্টোর নয়, আমারই কল্পনা, এবং আমি ভেবেছিলাম ভুট্টো এরকমই বলতে পারেন। প্রথমে আমি বুঝতেই পারিনি ব্যাপার কি। আপনি কি বলছেন মিস্টার অ্যাম্বাসেডর? আমি বলছি, আপনার লেখা উচিত যে আপনি নিজে এসব উদ্ভাবন করেছেন, বিশেষ করে ইন্দিরা গান্ধী সম্পর্কিত অংশটুকু। আপনি কি পাগল মিস্টার অ্যাম্বাসেডর? আপনার প্রধানমন্ত্রীও কি পাগল হয়ে গেছেন? মিস পাল্লাচি, আপনি নিশ্চয়ই বুঝবেন 60 কোটি মানুষের জীবন নির্ভর করছে আপনার উপর, তারা আপনার হাতে। আমি তাকে জাহান্নামে যাওয়ার অভিশাপ দিলাম, কিন্তু ভুট্টো হাল ছেড়ে না দিয়ে আমাকে খুঁজছিলেন। যেখানেই আমি গেছি সেখানেই একজন গুরুত্বপূর্ণ পাকিস্তানি আমাকে অনুরোধ করেছে সাক্ষাৎকারটা অস্বীকার করতে। বারবার তারা আমাকে স্মরণ করিয়ে দিয়েছে যে 60 কোটি মানুষ আমার হাতে। হতাশ হয়ে আমি উত্তর দিয়েছি যে 60 কোটি মানুষকে ধারণ করার পক্ষে আমার হাত দুটো খুবই ছোট। আমি চিৎকার করে বলেছি যে তাদের দাবি অসম্ভব এবং অপমানজনক। এ দুঃস্বপ্নের অবসান তখনই ঘটল যখন ইন্দিরা গান্ধী মহানুভবতার সাথে সিদ্ধান্ত নিলেন যে ভুট্টোর এ ধরনের ভুল আর ঘটবে না, এবং তারা উভয়ে শান্তি চুক্তি স্বাক্ষর করলেন। যখন তারা হাত মিলালেন ও হাসি বিনিময় করলেন, টেলিভিশনে তা দেখে আমার খুব মজা লাগছিল। ইন্দিরার হাসি ছিল বিজয়ের, ভুট্টোর হাসিতে অস্বস্তি। জুলফিকার আলী ভুট্টো: আমার অবশ্যই বলা উচিত কেন আমি আপনার সাথে সাক্ষাতের জন্য আকাঙ্ক্ষিত ছিলাম, কারণ আপনি একজন সাংবাদিক যিনি শেখ মুজিবুর রহমান সম্পর্কে সত্যটা লিখেছেন। আপনার লেখাটা আমি দারুণ উপভোগ করেছি। তাছাড়া দেখুন, মার্চ মাসে ঢাকায় অত্যাচারের ব্যাপারে আমার কিছু করার ছিল, এটা খুব সুখপাঠ্য ছিল না। ওরিয়ানা ফাল্লাচি: কিছু করার ছিল মানে? মিস্টার প্রেসিডেন্ট, ঢাকায় তারা সরাসরি বলছে যে আপনি ধ্বংসযজ্ঞটা চেয়েছিলেন, আপনি মুজিবের গ্রেফতার চেয়েছিলেন, এবং সেজন্যই আপনি 26শে মার্চ সকাল পর্যন্ত ঢাকায় ছিলেন। জুলফিকার আলী ভুট্টো: হোটেল ইন্টারকন্টিনেন্টালের উঁচু তলায় আমার স্যুটের জানালা পথে ধ্বংসের দৃশ্য দেখা, হুইস্কি পান এবং সম্ভবত নীরোর মতো বাঁশি বাজাতে। কিন্তু তারা কোন সাহসে একটি বর্বরোচিত ঘটনার সাথে আমাকে জড়াতে চায়? পুরো ঘটনাটা পরিচালিত হয়েছিল এক জঘন্য উপায়ে। তারা সকল নেতাকে নিরাপদে ভারতে পালিয়ে যেতে দিয়ে যাদের উপর ঝাঁপিয়ে পড়েছে তারা কোনো কিছুর জন্য দায়ী নয়। শুধু শেখ মুজিবকে গ্রেফতার করা হয়েছিল। একটু ভেবে দেখুন, আমি হলে আরও একটু চাতুর্যের সাথে কাজটা সম্পন্ন করতাম, আরও বৈজ্ঞানিকভাবে এবং কম নিষ্ঠুরতায়। টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করতাম এবং সকল নেতাই গ্রেফতার হতো। কেবল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মতো একটি বিরক্তিকর মাতালের পক্ষে এত জঘন্যভাবে এবং রক্তপাত ঘটিয়ে এ ধরনের অপারেশন ঘটানো সম্ভব। সে যাই হোক, এ ধরনের উন্মত্ততা হোক, এটা চাওয়ার পেছনে আমার কি স্বার্থ থাকতে পারে? আপনি কি জানেন যে ইয়াহিয়া খানের প্রথম শিকার শেখ মুজিব না হয়ে আমার হওয়ার কথা ছিল? আমার পার্টির বহু লোক জেলে ছিল, এবং 1970 সালের শেষ দিকে, হ্যাঁ 1970-এর 5ই নভেম্বর তিনি শেখ মুজিবকে বলেছিলেন, আমি ভুট্টোকে গ্রেফতার করব কি করব না। একটিমাত্র কারণে তিনি তার সিদ্ধান্ত বদলেছেন। তাহলে পূর্ব পাকিস্তানে যেভাবে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন, পশ্চিম পাকিস্তানে তা পারতেন না। এছাড়া মুজিব কখনোই বুদ্ধিমান ছিল না, সে নিজেকে কোণঠাসা করে রেখেছিল। 25শে মার্চের দুঃখজনক ঘটনায় আমি হতভম্ব হয়েছিলাম। ইয়াহিয়া খান আমাকেও বোকা বানিয়ে ছেড়েছিল। পরের দিনের জন্য তিনি আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, এবং দিন শেষে জেনারেল মোহাম্মদ ওমর আমাকে জানালেন যে ইয়াহিয়া খান চেয়েছিলেন আমি যাতে ঢাকায় অবস্থান করে সেনাবাহিনীর দক্ষতা প্রত্যক্ষ করি। আমি আপনাকে কথা দিচ্ছি, এর সব কথাই সত্যি। ওরিয়ানা ফাল্লাচি: অলরাইট মিস্টার প্রেসিডেন্ট, কিন্তু আমার অবাক লাগে যে সেই ভয়াবহ রাতে এবং পরবর্তী মাসগুলোতে আসলে কি ঘটেছিল ইতিহাস কখনো তার সঠিক ব্যাখ্যা দেবেই কি না। শেখ মুজিবুর রহমান। জুলফিকার আলী ভুট্টো: মুজিবকে তো আপনি দেখেছেন, আজন্ম মিথ্যুক, মিথ্যা ছাড়া কথাই বলতে পারে না। এই অভ্যাসটা তার নিজের থেকেও শক্তিশালী। মর্জি হলে মুজিব ঢালাওভাবে কথা বলে, যেমন সে বলে 30 লাখ মানুষ মরেছে। সে পাগল,
বদ্ধ পাগল। ওরা সবাই পাগল। সংবাদপত্রগুলো আবার তার কথা পুনঃপ্রচার করে 30 লাখ নিহত, 30 লাখ নিহত। ভারতীয়রা সংখ্যাটা বলেছিল 10 লাখ। সে এটাকে দ্বিগুণ, এরপরে 3 গুণ করল। এই হলো লোকটির বৈশিষ্ট্য। জলোচ্ছ্বাসের সময় সে একই কাণ্ড করেছে। শুনুন, ভারতীয় সাংবাদিকদের মতে সে রাতে মারা পড়েছিল 60 থেকে 70 হাজার মানুষ। মিশনারিরা বলেছিল 30,000। আমার পক্ষে যেভাবে সম্ভব হয়েছে সে বিচারে মৃতের সংখ্যা 50,000-এর মতো। এটা অনেক বেশি, নৈতিকভাবে যদি কাজটা সমর্থনযোগ্যও হয়। আমি সংখ্যা কমাতে চাই না, আমি তাদেরকে বাস্তবে ফিরিয়ে আনতে চাই। 50,000 ও 30 লাখের মধ্যে বিরাট পার্থক্য। শরণার্থীদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটেছে। মিসেস গান্ধী বলেন 1 কোটি লোক। এটা অত্যন্ত স্পষ্ট যে তিনি তার প্রতিরোধের পক্ষে যুক্তি দাঁড় করাতে এবং পূর্ব পাকিস্তানে অভিযান চালানোর জন্যে তিনি এই সংখ্যা দিয়ে শুরু করেছিলেন। কিন্তু আমরা যখন বিষয়টা তদন্ত করার জন্য জাতিসংঘকে আমন্ত্রণ জানালাম, ভারতীয়রা তার বিরোধিতা করল। কেন তারা বিরোধিতা করেছিল? সংখ্যাটা যদি সঠিকই হতো তাহলে তো তদন্তের প্রশ্নে তাদের ভীত হওয়ার কথা নয়। ঘটনাটা হলো আসলে 1 কোটি নয়, 20 লাখ লোক গিয়েছিল। নিহতের সংখ্যা বলায় আমার ভুলও হতে পারে, কিন্তু শরণার্থীদের সংখ্যার ক্ষেত্রে নয়। আমরা জানি কে দেশ ত্যাগ করেছিল। বহু বাঙালি ছিল পশ্চিমবঙ্গের। ইন্দিরা গান্ধী তাদের পাঠিয়েছিলেন। বাঙালিরা যেহেতু দেখতে একই রকম, সুতরাং কে তাদের চিনবে? আরেকটা প্রসঙ্গ বলি, নারীরা ধর্ষিতা ও নিহত হয়েছে। আমি এটা বিশ্বাস করি না। এটা তো নিশ্চিত যে বাড়াবাড়ির কোনো কমতি ছিল না। কিন্তু জেনারেল টিক্কা খান বলেছেন যে ওই দিনগুলোতে তিনি জনগণকে আহ্বান করেছেন দুর্ব্যবহার সম্পর্কে সরাসরি তার কাছে রিপোর্ট করতে। তার এই আবেদন লাউড স্পিকারে প্রচার করা হয়েছে এবং তার কাছে মাত্র 4টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। এটাকে কি আমরা 10 দিয়ে পূরণ করে 40 করতে পারি? মুজিব এবং গান্ধীর ছড়ানো সংখ্যা থেকে আমরা এখনও দূরে। ওরিয়ানা ফাল্লাচি: না মিস্টার প্রেসিডেন্ট, ওটাকে 1000-এর সাথে পূরণ করুন, এমনকি 10,000-এর সাথেও পূরণ করতে পারেন। তাহলে আপনি সঠিক সংখ্যার কাছাকাছি আসবেন। মুজিবের 30 লক্ষ যদি ঢালাও বর্ণনা হয়, তাহলে টিক্কা খানের মাত্র 4টি ঘটনার বর্ণনা রীতিমতো ফাজলামো। চরম নাটকীয়তা সংঘটিত হয়েছে। বলবেন কিভাবে? আমি এমন একজন আপনার সাথে কথা বলছি যে ঢাকায় বহু মৃতদেহ দেখেছে। আপনি কি একটা কথা বলেছেন নৈতিকভাবে সমর্থনযোগ্য অথবা সমর্থিত? আমি কি ঠিক ধরতে পেরেছি? আপনি কি যথার্থই বোঝাতে চাচ্ছেন যে এই ধ্বংসযজ্ঞটা নৈতিক দিক থেকে সঠিক ছিল? জুলফিকার আলী ভুট্টো: প্রত্যেক সরকারের, প্রত্যেক দেশের অধিকার রয়েছে প্রয়োজন হলে বল প্রয়োগ করার, যেমন ঐক্যের নামে। ধ্বংস ছাড়া আপনি সৃষ্টি করতে পারেন না। দেশ গড়ার স্বার্থে স্তালিন শক্তি প্রয়োগ ও হত্যা করতে বাধ্য হয়েছিলেন। মাও সেতুংও বল প্রয়োগ ও হত্যা করেছেন বাধ্য হয়ে। বিশ্বের পুরো ইতিহাস তুলে না ধরে সাম্প্রতিককালের 2টো ঘটনাই উল্লেখ করলাম। হ্যাঁ, এখন কোথায় রক্তপাত ঘটিয়ে দমন করা হবে এবং তা সমর্থনযোগ্য হবে কি হবে না সেটাই বিচার্য। মার্চ মাসে পাকিস্তানের ঐক্য নির্ভর করছিল বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করার উপর। কিন্তু যারা এর জন্য দায়ী, তাদের বদলে জনগণের উপর এ ধরনের নিষ্ঠুরতা চালানোর কোনো প্রয়োজন ছিল না। যে নিরীহ লোকদের বলা হয়েছিল যে 6 দফা আদায় হলেই আর কোনো জলোচ্ছ্বাস হবে না, আর কোনো বন্যা হবে না, খাদ্যাভাব হবে না, তাদেরকে বোঝানোর পন্থা এই নিষ্ঠুরতা নয়। আমি কঠোরভাবে এই পন্থা গ্রহণের বিরোধিতা করেছি, বিশেষ করে যখন কেউ মুখ খুলতে সাহস করেনি। ওরিয়ানা ফাল্লাচি: তবু আপনি টিক্কা খানকে সেনাবাহিনীর প্রধান নিয়োগ করেছেন, যে জেনারেল এই ধ্বংসযজ্ঞের নির্দেশ দিয়েছিল, তাই না? জুলফিকার আলী ভুট্টো: টিক্কা খান একজন সৈনিক হিসেবে তার দায়িত্ব পালন করেছেন। তিনি পূর্ব পাকিস্তানে গিয়েছিলেন সুনির্দিষ্ট নির্দেশ নিয়ে এবং ফিরেও এসেছেন সেই নির্দিষ্ট আদেশে। তাকে যা করার নির্দেশ দেয়া হয়েছিল তিনি তাই করেছেন, যদিও সব কিছুতে তার সম্মতি ছিল না। আমি তাকে নিয়োগ করেছি কারণ আমি জানি যে তিনি একই ধরনের শৃঙ্খলার সাথে আমার নির্দেশও পালন করবেন এবং তিনি কখনো রাজনীতিতে নাক গলাবার চেষ্টা করবেন না। আমি গোটা সেনাবাহিনীকে ধ্বংস করতে পারি না। তাছাড়া ঢাকার ঘটনা নিয়ে তার বদনাম আসলে অতিরঞ্জিত। এ ঘটনার জন্য একজনই কেবল দায়ী, ইয়াহিয়া খান।
তিনি এবং তার উপদেষ্টারা ক্ষমতা নিয়ে এতই মদমত্ত ছিলেন যে সেনাবাহিনীর মর্যাদার কথাও বিস্মৃত হয়েছিলেন। তারা সুন্দর গাড়ি সংগ্রহ, বাড়ি তৈরি, ব্যাংকারদের সাথে বন্ধুত্ব করা, বিদেশে অর্থ পাচার করা ছাড়া আর কিছু ভাবার সুযোগ পাননি। ইয়াহিয়া খান দেশের সরকার সম্পর্কে উৎসাহী ছিলেন না। নিজের জন্য ক্ষমতা ছাড়া আর কিছুতে তার আগ্রহ ছিল না। ঘুম থেকে উঠেই যিনি মদ পান শুরু করেন এবং ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত মদ পান বন্ধ করেন না, এ ধরনের একজন নেতা সম্পর্কে কী আর বলা যেতে পারে? তার সাথে কিছু করা যে কী বেদনাদায়ক সে ধারণাও করতে পারবেন না। তিনি হচ্ছেন জ্যাক দ্য রিপার। ওরিয়ানা ফাল্লাচি: ইয়াহিয়া খান এখন কোথায়? তার ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত? জুলফিকার আলী ভুট্টো: রাওয়ালপিন্ডির কাছে এক বাংলোতে তিনি গৃহবন্দী। হ্যাঁ, বাংলোটা সরকারি। তাকে নিয়ে আমার বেশ সমস্যা সৃষ্টি হয়েছে। ঘটনাটার দায় দায়িত্ব অনুসন্ধান করার জন্য আমি একটা ওয়ার কমিশন গঠন করেছি। ফলাফল পাবার অপেক্ষা করছি এবং তাতে সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হবে। কমিশন যদি তাকে দোষী দেখে তাহলে তার বিচার হবে। আমরা যে পরাজিত হয়েছি, এ পরাজয় ইয়াহিয়া খানের। মিসেস গান্ধী যদি সত্যিই যুদ্ধে জয় করে থাকেন তাহলে প্রথমেই তাকে ধন্যবাদ দেওয়া উচিত ইয়াহিয়া খান ও মূর্খ তোষামতকারীদেরকে। এমনকি তাকে কিছু বোঝানোও মুশকিল, শুধু আপনার মেজাজ খারাপ হবে। ঢাকার ঘটনার পর এপ্রিল মাসে তিনি আমাকে ডেকে পাঠালেন। তাকে সন্তুষ্ট মনে হচ্ছিল, নিজের ওপর আস্থাশীল, পরিস্থিতি তার নিয়ন্ত্রণে। তিনি আমাকে মদ পান করতে দিলেন। বললেন, আপনারা রাজনীতিবিদরা আসলেই শেষ হয়ে গেছেন। এরপর বললেন যে শুধু মুজিবই নয়, আমাকেও বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিবেচনা করা হয়েছে। আমিও নাকি পাকিস্তানের ঐক্যের বিরুদ্ধে একজন প্রবক্তা ছিলাম। আপনাকে গ্রেফতার করার জন্য সবসময় চাপের মধ্যে ছিলাম, জনাব ভুট্টো। আমি এতটা উত্তেজিত হয়েছিলাম যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। উত্তর দিলাম যে আমি কখনো তার অনুসারী হব না, কারণ তার পথ দেশকে ধ্বংস করবে। আমি হুইস্কির গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে কক্ষ ত্যাগ করলাম। জেনারেল পীরজাদা আমাকে থামালেন, আমার হাত ধরলেন। আসুন, শান্ত হন, বসুন এবং আবার কথা বলুন। আমি শান্ত হয়ে আবার ভেতরে গেলাম। তাকে বোঝাতে চেষ্টা করলাম যে মুজিব ও আমার মধ্যে বিরাট একটা পার্থক্য রয়েছে। মুজিব একজন বিচ্ছিন্নতাবাদী, আমি তা নই। নিষ্ফল প্রচেষ্টা। আমার কথা শোনার পরিবর্তে তিনি শুধু গ্লাসের পর গ্লাস মদ পান করছিলেন। ওরিয়ানা ফাল্লাচি: প্রেসিডেন্ট, আমরা কি একটু পেছনের দিকে ফিরে গিয়ে বোঝার চেষ্টা করতে পারি যে কিভাবে সেই ভয়াল মার্চের আগমন ঘটল? সেটা নৈতিকভাবে সমর্থন করা যায় কি না? জুলফিকার আলী ভুট্টো: 27শে জানুয়ারি মুজিবের সাথে আলোচনার জন্য ঢাকা যাই। আপনি যদি তার সাথে আলোচনা করতে চান তাহলে আপনাকে ঢাকায় তীর্থযাত্রা করতে হবে, কারণ তিনি কখনো রাওয়ালপিন্ডি আসতে সম্মত হন না। আমি গেলাম এমন এক পরিস্থিতিতে ঠিক যেদিন আমার বোনের স্বামী মারা গেছেন। লারকানায় আমাদের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করতে নেওয়া হচ্ছিল। আমার বোন এতে খুবই মনক্ষুণ্ণ হয়েছেন। নির্বাচনে মুজিব পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল এবং আমার সংখ্যাগরিষ্ঠতা ছিল পশ্চিম পাকিস্তানে, কিন্তু তিনি দফার উপর খাড়া থাকতে চাচ্ছিলেন। ফলে আমাদেরকে একটা সমঝোতায় পৌঁছার চেষ্টা করতে হচ্ছিল। ইয়াহিয়া খানের দাবি ছিল 4 মাসের মধ্যে আমাদেরকে সংবিধান প্রণয়ন করতে হবে, তা না হলে জাতীয় পরিষদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেয়া হবে। মুজিবকে বোঝানো সে এক কঠিন কাজ। যার মাথায় ঘিলু নেই তার কাছে তা আশাও করা যায় না। আমি যুক্তি দেখালাম, ব্যাখ্যা করলাম এবং তিনি একই সুরে বারবার বলছেন, 6 দফা। আপনি কি 6 দফা মানেন? প্রথম, দ্বিতীয়, এমনকি তৃতীয়বারও আমি আলোচনা চালাতে প্রস্তুত ছিলাম, কিন্তু চতুর্থ বৈঠকে জোর দেওয়া হলো যে 2 প্রদেশের বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের বন্দোবস্ত তাদের স্ব পছন্দ অনুযায়ী স্থির করা হবে। তাহলে দেশের সার্বভৌমত্ব এবং ঐক্যের আর কি থাকে? তাছাড়া এটা প্রায় জানাই ছিল যে মুজিব পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে পৃথক করতে চায় এবং তিনি এজন্য 1966 সাল থেকেই ভারতের সাথে সম্পর্ক রেখে আসছিলেন। ফলে জানুয়ারিতে আমাদের আলোচনা বাধাগ্রস্ত হলো এবং মার্চে উপনীত হলাম। মার্চ মাসের মাঝামাঝি ইয়াহিয়া খান করাচিতে এলেন এবং আমাকে বললেন যে তিনি ঢাকা যাচ্ছেন, আমি তার সাথে যেতে চাই কিনা। আমি তাকে জানালাম যে মুজিব যদি আমার সাথে আলোচনায় সম্মত হয় তাহলে যেতে পারি। ইয়াহিয়া খান স্বয়ং একটি টেলিগ্রামে আমাকে ঢাকা থেকে জানালেন যে
মুজিব আমার সাথে কথা বলতে রাজি। 19শে মার্চ আমি ইয়াহিয়া খানের সঙ্গে এবং 21শে মার্চ মুজিবের সঙ্গে দেখা করলাম। ইয়াহিয়া খানও সাথে ছিলেন। অবাক হলাম। মুজিব অত্যন্ত শান্ত এবং খোশ মেজাজে। তিনি বললেন, মিস্টার প্রেসিডেন্ট, আমি আপনার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে এসেছি। ভুট্টোর সাথে আমার করার কিছু নেই। সাংবাদিকদের আমি বলবো যে প্রেসিডেন্টের সাথে আমি সাক্ষাৎ করেছি এবং ভুট্টো সাহেবও সেখানে ছিলেন। তার কণ্ঠে আনুষ্ঠানিকতার সুর। ইয়াহিয়া খান বললেন, না না মুজিব সাহেব, আপনি আপনার নিজের কথাই বলবেন। মুজিব শুরু করলেন, জলোচ্ছ্বাসে অসংখ্য লোক নিহত হয়েছে, অসংখ্য লোক। এই হলো লোকটির ধরন। হঠাৎ করে তার অসুস্থ মনে এমন একটি কথা বলে বসতেন যার সাথে আসল কথার কোনো সঙ্গতিই নেই। মতিভ্রষ্টের মতো বলতেই থাকবেন। এক পর্যায়ে আমার ধৈর্যচ্যুতি ঘটল। আমি কিভাবে জলোচ্ছ্বাসের জন্য দায়ী? আমি কি এমন একজন যে জলোচ্ছ্বাস পাঠিয়েছি? মুজিবের উত্তর ছিল হঠাৎ উঠে দাঁড়ানো এবং বলা যে তাকে একজন মৃতের জানাজায় যেতে হবে। ওরিয়ানা ফাল্লাচি, বলুন মিস্টার প্রেসিডেন্ট। জুলফিকার আলী ভুট্টো, কথা হলো, আপনি যখন মুজিবের প্রসঙ্গে বলবেন সব কিছু অদ্ভুত মনে হবে। আমি বুঝি না কি করে বিশ্ব তাকে গুরুত্ব দিতে পারে। ভালো কথা। আমি উঠে দাঁড়ালাম। বাইরের কক্ষ পর্যন্ত এগিয়ে দিতে, যদিও তিনি তা চাচ্ছিলেন না। সে কক্ষে 3 জন ছিলেন, ইয়াহিয়া খানের উপদেষ্টা, মিলিটারি সেক্রেটারি এবং তার রাজনৈতিক কসাই জেনারেল ওমর। মুজিব বলতে শুরু করলেন, বাইরে যান, সবাই বাইরে যান, ভুট্টোর সাথে আমার কথা আছে। তারা 3 জন চলে গেলেন। তিনি বসে আমাকে বললেন, ভাই ভাই, আমাদেরকে একটা সমঝোতায় আসতে হবে, আল্লাহর দোহাই। আমি রীতিমতো বিস্মিত। তাকে বাইরে নিয়ে এলাম যাতে কেউ তার কথা শুনতে না পায়। বাইরে এসে তিনি উত্তেজিত কণ্ঠে বললেন যে আমার অবশ্যই পশ্চিম পাকিস্তানটা নেওয়া উচিত এবং তিনি পূর্ব পাকিস্তান নেবেন। আরও বললেন যে গোপন একটা বৈঠকের ব্যবস্থা তিনি করে ফেলেছেন। সন্ধ্যার পর তিনি আমাকে নিতে লোক পাঠাবেন। আমি তাকে বললাম যে তার এ ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি চোরের মতো অন্ধকারে কলা গাছের নিচে সাক্ষাৎ করার জন্য ঢাকা আসিনি। আমি পাকিস্তানকে ভাঙতে চাই না। তিনি যদি বিচ্ছিন্নতা চান তাহলে তার সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে জাতীয় পরিষদে সে প্রস্তাব উত্থাপন করতে পারেন। কিন্তু এ যেন প্রাচীরের কাছে কথা বলা। আমাদের মুখপাত্রদের মাধ্যমে আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে আপোষ হলো, কিন্তু ফল কিছুই হলো না। সেই দিনগুলোতে তিনি খ্যাপার মতো ছিলেন। যে কোনো ব্যাপারে তার মাথা গরম হতো। এভাবে আমরা 25শে মার্চে পৌঁছলাম। ওরিয়ানা ফাল্লাচি, 25শে মার্চ আপনি কি সন্দেহ হওয়ার মতো কিছু লক্ষ্য করেননি? জুলফিকার আলী ভুট্টো, আমি একটু অস্বস্তির ভাব অনুভব করেছি। অদ্ভুত একটা অনুভূতি। প্রত্যেক সন্ধ্যায় আমি ইয়াহিয়া খানের কাছে গিয়ে রিপোর্ট করতাম যে আমারও মুজিবের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না। ইয়াহিয়া খান কোনো আগ্রহ দেখাতেন না। বাইরের দিকে তাকিয়ে থাকতেন, অথবা টেলিভিশন সম্পর্কে অভিযোগ করতেন, অথবা ক্ষোভ প্রকাশ করতেন যে তার প্রিয় গানগুলো শুনতে পাচ্ছেন না। রাওয়ালপিন্ডি থেকে রেকর্ডগুলো এসে পৌঁছায়নি। 25শে মার্চ সকালে তিনি আমাকে এমন কথা বললেন যাতে আমি উদ্বিগ্ন হলাম। আজ মুজিবের সঙ্গে সাক্ষাতের কোনো প্রয়োজন নেই। আগামীকাল আমরা তার সাথে দেখা করব, আপনি এবং আমি। তবে বললাম, ঠিক আছে। এবং রাত 8টায় আমি মুজিবের দূতের কাছে সব কিছু বললাম এবং তিনি বিস্ময় প্রকাশ করলেন। ওই কুত্তার বাচ্চাটা ইতিমধ্যে ঢাকা ত্যাগ করেছে। আমার বিশ্বাস হলো না। প্রেসিডেন্টের বাসভবনে টেলিফোন করে বললাম যে ইয়াহিয়ার সাথে কথা বলবো। তারা আমাকে বলল যে তাকে ডিস্টার্ব করা যাবে না। জেনারেল টিক্কা খানের সাথে তিনি নৈশভোজে বসেছেন। আমি টিক্কা খানকে ফোন করলাম। তারাও জানালো যে তাকে ডিস্টার্ব করা যাবে না, কারণ ইয়াহিয়া খানের সঙ্গে তিনি নৈশাহারে বসেছেন। তখনই আমার উৎকণ্ঠা শুরু হলো এবং নিশ্চয়ই কোনো কৌশল বলে সন্দেহ হলো। আমি রাতের খাবার খেতে গেলাম, এরপর ঘুমাতে। গুলির শব্দে এবং অন্যান্য কক্ষ থেকে দৌড়ে আসা বন্ধুদের গোলযোগে আমার ঘুম ভাঙল।
দৌড়ে জানালার কাছে গেলাম। আল্লাহ আমার সাক্ষী, আমি কাঁদলাম, কেঁদে বললাম, আমার দেশটা শেষ হয়ে গেল। ওরিয়ানা ফাল্লাচি: কেন? আপনি জানালা দিয়ে কি দেখলেন? জুলফিকার আলী ভুট্টো: আমি কোনো নির্বিচার হত্যাকাণ্ড দেখিনি, কিন্তু দেখলাম সৈন্যরা পিপল অফিসটি ভেঙে ফেলার চেষ্টা করছে। বিরোধী দলীয় এই সংবাদপত্রটি অফিস ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনেই ছিল। লাউডস্পিকারে সৈন্যরা লোকদের নির্দেশ দিচ্ছিল চলে যাওয়ার জন্য। যারা বাইরে বেরিয়ে এলো তাদের একপাশে দাঁড় করানো হলো মেশিন গানের মুখে। আরও কিছু লোককে ফুটপাতের উপর দাঁড় করানো হলো। ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঘিরে রেখেছে বেশ কিছু ট্যাঙ্ক। যে কেউ আশ্রয় লাভের জন্য ছোটাছুটি করছে, তারা সৈন্যদের হাতে ধরা পড়ছে। সকাল 8টায় জানতে পারলাম মুজিবকে গ্রেফতার করা হয়েছে। আমি খুশি হয়েছিলাম যে তিনি জীবিত আছেন, এবং এটুকু ভাবনা হয়েছিল যে সৈন্যরা তার সাথে একটু দুর্ব্যবহারও করতে পারে। এরপর আমি ভাবলাম তার গ্রেফতার আপোষের একটা পথ বেরোতে পারে। তারা নিশ্চয়ই মুজিবকে 1 মাস বা 2 মাসের বেশি কারাগারে রাখবে না, এবং এরই মধ্যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব। ওরিয়ানা ফাল্লাচি: মিস্টার প্রেসিডেন্ট, শেখ মুজিব আপনাকে বলেছিলেন আপনি পশ্চিম পাকিস্তান নিন আর আমি পূর্ব পাকিস্তান। ফলটা শেষ পর্যন্ত তাই দাঁড়ালো। এজন্য কি আপনি তাকে ঘৃণা করেন? জুলফিকার আলী ভুট্টো: মোটেও না। আমি ভারতীয় ধরনে অর্থাৎ ভণ্ডামি করে বলছি না। আমি অত্যন্ত নিষ্ঠার সাথেই বলছি, ঘৃণার বদলে আমি তার জন্য দারুণ আবেগ অনুভব করি। তিনি অযোগ্য, বিভ্রান্ত, অশিষ্ট, বোধহীন। কোনো সমস্যা? নিষ্পত্তির অবস্থায় তিনি ছিলেন না। তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বা আন্তর্জাতিক যে সমস্যাই হোক না কেন, তিনি শুধু জানেন কি করে গলাবাজি করা যায়, কথার তুবড়ি ছুটানো যায়। আমি তাকে চিনি সে 1954 সাল থেকে, এবং আমি তাকে কখনো গুরুত্ব দিইনি। শুরু থেকেই বুঝেছিলাম যে তার মধ্যে কোনো গভীরতা নেই, প্রস্তুতি নেই, শুধু অগ্নি বর্ষণ করতে জানেন। কোনো ধ্যান ধারণা নেই তার। তার মাথায় একটি ধারণাই ছিল, বিচ্ছিন্নতা। এ ধরনের একজন লোককে দেখে খুব করুণাই হয়। 1961 সালে ঢাকায় এক সফরে গিয়ে আবার তার সাথে সাক্ষাৎ হলো। আমার হোটেলের লবিতে দেখেছিলাম। তার কাছে গিয়ে বললাম, হ্যালো মুজিব, চলুন 1 কাপ চা খাওয়া যাক। তখন সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তিক্ততায় পরিপূর্ণ, এবং সেদিনই কেবল তার সাথে শান্তভাবে আলোচনা করা সম্ভব হয়েছিল। তিনি বলেছিলেন, পূর্ব পাকিস্তান কিভাবে পশ্চিম পাকিস্তানের দ্বারা শোষিত হচ্ছে, উপনিবেশের মতো দেখা হচ্ছে, এখানকার রক্ত শুষে নেওয়া হচ্ছে। কথাগুলো সত্য। আমার একটা বইয়ে আমি এ কথাগুলোই লিখেছি। তিনি কোনো উপসংহারে পৌঁছতে পারলেন না। তিনি ব্যাখ্যা করতে পারলেন না যে ত্রুটিটা আসলে অর্থনৈতিক ব্যবস্থা ও শাসক গোষ্ঠীর মধ্যে। তিনি সমাজতন্ত্র ও সংগ্রামের কথা বলেননি। অপরদিকে তিনি বললেন, জনগণ সংগ্রামের জন্য প্রস্তুত নয়, এবং কেউই সশস্ত্র বাহিনীর বিরোধিতা করে না। সশস্ত্র বাহিনীর পক্ষেই দেশে বিরাজমান অন্যায় অবিচার দূর করা সম্ভব। তার সাহস ছিল না, কোনো দিনই ছিল না। তিনি কি আসলে সাংবাদিকদের মুখোমুখি হন এই বাংলার বাকটি? ওরিয়ানা ফাল্লাচি: তিনি একথাও বলেছেন যে তার বিচারের সময় তিনি আত্মপক্ষ সমর্থন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, এবং গ্রেফতারের পর তার আচরণ ছিল বিরচিত। তিনি এমন একটা সেলে ছিলেন যেখানে ঘুমানোর জন্য একটা মাদুর পর্যন্ত ছিল না। জুলফিকার আলী ভুট্টো: আসল কথা শুনুন, তিনি কোনো সেলে ছিলেন না। তাকে রাখা হয়েছিল একটা অ্যাপার্টমেন্টে, যেটা গুরুত্বপূর্ণ রাজবন্দীদের জন্যই ছিল, মিয়ানওয়ালির কাছে লায়ালপুরের পাঞ্জাব জেলে। কথা সত্য, তাকে সংবাদপত্র পড়তে ও রেডিও শুনতে দেওয়া হতো না, কিন্তু পাঞ্জাবের গভর্নরের পুরো লাইব্রেরিটাই তাকে দেওয়া হয়েছিল, এবং বাস্তবিক পক্ষে তিনি খুব ভালোভাবে ছিলেন। এক পর্যায়ে তারা তাকে একজন বাঙালি বাবুর্চিও দিয়েছিল, কারণ তিনি বাঙালি খাবার খেতে চাইতেন। বিচারে তিনি আত্মপক্ষ সমর্থন করেছেন, এবং কিভাবে? তিনি তার পক্ষে 2জন সেরা আইনবিদ চাইলেন, কামাল হোসেন ও AK ব্রোহি, তার আইন বিষয়ক উপদেষ্টা ও বন্ধু। কামাল হোসেন জেলে ছিলেন, ব্রোহি বাইরে। ব্রোহিকে পাওয়ার অর্থ সর্বোত্তমকে পাওয়া। আপনাকে আরও কিছু কথা বলছি। প্রথমে ব্রোহি ব্যাপারটা হাতে নিতে চাননি।
কিন্তু ইয়াহিয়া খান তাকে বাধ্য করলেন। তিনি 4 জন আইনবিদ সহকারীকে নিয়ে বিচারে হাজির হলেন। রাষ্ট্র তাদের ফি দিয়েছে, এটাই স্বাভাবিক ছিল। দ্রোহীর একমাত্র দোষ বেশি কথা বলা, বাচালতা। সুতরাং লায়লপুর থেকে করাচিতে ফিরে তিনি মুজিবের সাথে তার আলাপ আলোচনাগুলো ব্যক্ত করে বললেন যে তাকে দোষী সাব্যস্ত করা কঠিন। মুজিব পাকিস্তানের ঐক্য এবং ইয়াহিয়া খানের প্রতি তার শ্রদ্ধার কথা অত্যন্ত নমনীয়ভাবে বলেন। মুজিব বারবার ইয়াহিয়া খানের উল্লেখ করেন, চমৎকার মানুষ, দেশপ্রেমিক, এবং আমি নাকি তার এই অবস্থার জন্য দায়ী। জেনারেল পীরজাদাও আমার সম্পর্কে মুজিবের একই বক্তব্যের কথা বলেছেন। পীরজাদাকে আমি বলেছি, তাকে আমার কাছে দিয়ে দেখুন, তিনি আমাকে চমৎকার মানুষ ও দেশপ্রেমিক বলবেন এবং আপনাকে অপমান করবেন। ওরিয়ানা ফাল্লাচি। কিন্তু বিচারে তিনি অভিযুক্ত হয়েছিলেন এবং তার সাজা হয়েছিল। জুলফিকার আলী ভুট্টো। না, বিশেষ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেন এবং তখন থেকে সামরিক আইন প্রশাসক হিসেবে সম্পূর্ণ ইয়াহিয়া খানের এখতিয়ারে ছিল তার সাজার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি। এই শাস্তি 5 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডও হতে পারত, কিন্তু ইয়াহিয়া কোনো সিদ্ধান্তই নিলেন না। যুদ্ধ শুরু হয়ে গেল এবং তার মনে আরও অনেক কিছু ছিল। ওরিয়ানা ফাল্লাচি। মুজিব আমাকে বলেছিলেন যে তারা তার কবর খুঁড়েছিল। জুলফিকার আলী ভুট্টো। আপনি জানেন সেই কবরটা কি ছিল? এয়ার রেইড শেল্টার। তারা কারাগারের চারপাশের প্রাচীর ঘেঁষে খুঁড়েছিল। বেচারি মুজিব ভীত হয়ে সব কিছুর মধ্যে মৃত্যুর নিশানা দেখেছে, কিন্তু আমি মনে করি না যে ইয়াহিয়া তাকে হত্যা করার কথা ভাবছিলেন। 27 ডিসেম্বর আমি পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করলাম। তিনি উন্মত্ত মাতাল। তাকে দেখতে মনে হচ্ছিল ডোরিয়ান গ্রেট পোর্ট্রেট। আমাকে বললেন, আমার জীবনের সবচেয়ে মারাত্মক ভুল ছিল মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ড না দেয়া। আপনি মনে করলে তা করতে পারেন। ওরিয়ানা ফাল্লাচি। আপনি কি বললেন? জুলফিকার আলী ভুট্টো। আমি বললাম যে আমি তা করব না এবং অনেক ভেবে চিনতে আমি মুজিবকে মুক্তি দিতেই প্রস্তুত হলাম। সেনাবাহিনীর কথিত বর্বরতার কারণে সকলের দ্বারা নিন্দিত পাকিস্তানের জন্য কিছু সহানুভূতির প্রয়োজন হয়ে পড়েছিল। ভাবলাম ক্ষমাশীলতায় অনেক সহানুভূতি পাওয়া যাবে। এছাড়া আমি ভাবলাম যে এই উদারতার যুদ্ধবন্দীদের ফিরিয়ে আনার কাজ ত্বরান্বিত হবে। অতএব বিলম্ব না করে লায়লপুরে নির্দেশ পাঠালাম মুজিবকে রাওয়ালপিন্ডিতে আমার কাছে নিয়ে আসতে। নির্দেশটা সেখানে পৌঁছলে মুজিব আতঙ্কিত হয়ে পড়ল। জড়ানো কথায় তিনি বলতে চাচ্ছিলেন যে তারা তাকে এখান থেকে বের করে মেরে ফেলবে। সফরের সময়টাতেও তিনি সুস্থির ছিলেন না, এমনকি তার জন্য নির্দিষ্ট বাংলোতে এলেও একই অবস্থা। গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য চমৎকার বাংলো। আমি যখন একটি রেডিও, একটি টেলিভিশন এবং বেশ কিছু কাপড় চোপড় নিয়ে সেখানে গেলাম, তিনি অত্যন্ত উত্তেজিতভাবে বললেন, আপনি এখানে কি করছেন? আমি তাকে বিস্তারিত বললাম যে আমি প্রেসিডেন্ট হয়েছি। তার সুর পাল্টে গেল সাথে সাথে। 2 হাত আমার গলা জড়িয়ে ধরে বললেন যে তার জীবনে এর চেয়ে আনন্দের কোনো খবর নেই। আল্লাহ সবসময় আমাকে পাঠাচ্ছেন তাকে রক্ষা করার জন্য। এরপরই আমি যা ভেবেছিলাম। তিনি ইয়াহিয়া খানকে আক্রমণ করে আমাকে বললেন যে আমি তার মুক্তির বিষয় বিবেচনা করতে পারি কিনা। লন্ডন হয়ে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে আমি আরও 2 বার তার সাথে সাক্ষাৎ করেছি। 2 বারই তিনি কোরআন শরীফ বের করে কোরআন স্পর্শ করে প্রতিজ্ঞা করেছেন যে তিনি পশ্চিম পাকিস্তানের সাথে সম্পর্ক রক্ষা করবেন। ভোর 3টায় আমি যখন তাকে বিদায় জানাই, তখনও বিমানে তিনি এই প্রতিজ্ঞা করেছেন। প্রতিজ্ঞার সাথে আমার বুকে বুক মিলালেন, আমাকে ধন্যবাদ জানালেন এবং বললেন, চিন্তা করবেন না মিস্টার প্রেসিডেন্ট, আমি শীঘ্রই ফিরে আসব। আপনার সুন্দর দেশকে আমি আরও ভালোভাবে জানতে চাই। আপনার সাথে শীঘ্রই আমার দেখা হবে, খুব শীঘ্র। ওরিয়ানা ফাল্লাচি। তাকে মুক্তি দিয়ে আপনি কি কখনো অনুতাপ করেছেন? জুলফিকার আলী ভুট্টো। না, কখনো না। তিনি যাই বলুন না কেন, আমার মতো তিনিও একজন পাকিস্তানি। একাধিকবার আমরা একই অভিযোগে অভিযুক্ত হয়েছি, একই শাস্তি লাভ করেছি, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আমাদের একটা বন্ধন রয়েছে। জানুয়ারির একটি দিনে আমি তাকে যেমন দেখেছি সেভাবে তাকে সবসময় স্মরণ করি। তিনি আমার হাত ধরে অনুনয় করছেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান।
তার জন্য আমি আসলেই করুণা অনুভব করি। বেচারে মুজিব বেশি দিন পারবে না, 8 মাস, বড় জোর 1 বছর। এরপরই তাকে অরাজকতা, বিশৃঙ্খলা ইত্যাদি হজম করতে হবে, যা তার নিজেরই সৃষ্টি। আপনিই দেখুন, বাংলাদেশ এখন ভারতের একটি স্যাটেলাইট, শীঘ্রই এটা সোভিয়েত ইউনিয়নের স্যাটেলাইট হবে। কিন্তু শেখ মুজিব কমিউনিস্ট নন। তিনি যদি গুছিয়ে উঠতে পারেন তাহলে তো কথা নেই, কিন্তু পারবেন বলে মনে হয় না। সে অবস্থায় তার পিঠের উপরে দেখবেন মাওবাদীদের, যারা যুদ্ধের আসল বিজয়ী। এখনই তারা তার বোঝা হয়ে আছে। রাজনৈতিকভাবে মুক্তিবাহিনী হিসেবের বাইরে তাদের না আছে কোনো আদর্শিক প্রস্তুতি, না আদর্শনিষ্ঠা অথবা শৃঙ্খলা। সামাজিকভাবে তারা গোলযোগের উৎস। তারা কেবল জানে কিভাবে শূন্যে গুলি করতে হয়, মানুষকে আতঙ্কিত করে, চুরি করে জয় বাংলা ধ্বনি তোলে। জয় বাংলা বলে চিৎকার করে কারো পক্ষে একটি দেশ চালানো সম্ভব নয়। অপরদিকে বাঙালি মাওবাদীরা, যদিও তারা খুব প্রশিক্ষিত নয়, তবু মাওয়ের লাল বইয়ের অর্ধেক পাঠ করেছে। কিন্তু তারা সুস্পষ্ট একটি শক্তি এবং ভারতীয়রা তাদের ব্যবহার করতে পারবে না। তাছাড়া আমি এটাও মনে করি না যে তারা পাকিস্তানের ঐক্যের বিরোধী ছিল। আল্লাহ ভালো জানেন কিভাবে এই জটিল ও বিপজ্জনক সমস্যা মোকাবেলা করা সম্ভব। শুধু কল্পনা করুন, মুজিবকে এগুলো মোকাবেলা করতে হচ্ছে। তাছাড়া দেশটি বড়ই দুর্ভাগা। জলোচ্ছ্বাস, বন্যা, ঝড় লেগেই আছে। বলা যায় একটি দুর্ভাগা তারকার নিচে দেশটির জন্ম। আমাদের ভুললে চলবে না যে দেশটা সবসময় বিশ্বের মন্দ অবস্থানে ছিল। আপনি 1947 সাল অথবা 1954 সালের ঢাকা দেখে থাকবেন। একটি নোংরা গ্রাম, সেখানে একটা রাস্তাও ছিল না। আর এখন সব কিছু ধ্বংস করা হয়েছে। সেজন্যে মুক্তিবাহিনী ডিনামাইটকেও ধন্যবাদ। বাংলাদেশ। ওরিয়ানা ফাল্লাচি: আমি অবাক হচ্ছি, আপনি বাংলাদেশ বলছেন। জুলফিকার আলী ভুট্টো: অবশ্যই আমি বলছি, রাগে এবং ঘৃণায়। যদিও এখনও এটি আমার কাছে পূর্ব পাকিস্তান, কিন্তু সঠিকভাবে অথবা ভুলেই হোক, কিংবা ভারতীয়দের দ্বারা সামরিক কার্যকলাপের ফলেই হোক, 50টি রাষ্ট্র এটাকে স্বীকৃতি দিয়েছে। আমাকে মানতে হবে। আমিও স্বীকৃতি দিতে প্রস্তুত, যদি ভারত আমাদের যুদ্ধবন্দীদের ফেরত দেয়, যদি বিহারীদের উপর নির্যাতন বন্ধ হয়, যদি পাকিস্তানের ঐক্যের পক্ষের লোকদের উপর নিপীড়ন না করা হয়। আমরা যদি নিজেদেরকে আবার একটি ফেডারেশনে যুক্ত করি, তাহলে প্রথমেই আমাদেরকে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে। এবং আমার মনে হয় 10 অথবা 15 বছরের মধ্যে পাকিস্তান ও বাংলাদেশ একটি ফেডারেশনে যুক্ত হতে পারে এবং হওয়া উচিত। তা না হলে এই শূন্যতা কে পূরণ করবে? পশ্চিমবঙ্গ ভারত থেকে বিচ্ছিন্ন হতে চায়। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে অভিন্ন কিছুই নেই। পূর্ববঙ্গের বাঙালি ও আমাদের মধ্যে ধর্ম অভিন্ন। 1947 সালে দেশ বিভাগের ধারণাটা ছিল চমৎকার। ওরিয়ানা ফাল্লাচি: আপনি চমৎকার বলছেন? 2000 কিলোমিটার দূরে দুটি জায়গা নিয়ে একটি দেশের জন্ম, এবং তার মাঝখানে ভারত। জুলফিকার আলী ভুট্টো: এই দুটি ভূখণ্ডই 25 বছর একত্রে ছিল, সকল ভুলভ্রান্তির পরও। একটি রাষ্ট্র শুধু ভৌগোলিক বা ভূখণ্ডের ধারণা হয়। যখন পতাকা এক, জাতীয় সঙ্গীত এক, ধর্ম এক, দূরত্ব সেখানে কোনো সমস্যাই নয়। মঙ্গলরা যখন ভারতকে ঐক্যবদ্ধ করেছিল, তখন এই অংশের মুসলমানরা 100 দিনে দেশের অপর প্রান্তে যেত। এখন বিমানের মাত্র 2 ঘন্টার পথ। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? ওরিয়ানা ফাল্লাচি: না মিস্টার প্রেসিডেন্ট, আমি বরং ইন্দিরা গান্ধীকে ভালো বুঝি যখন তিনি বলেন যে 1947 সালের দেশ বিভাগ ছিল ভুল এবং 1970-এর দশকে ধর্মের নামে যুদ্ধ হাস্যকর। জুলফিকার আলী ভুট্টো: মিসেস গান্ধীর স্বপ্ন একটাই, গোটা উপমহাদেশ দখল করা, আমাদেরকে শাসন করা। তিনি একটা কনফেডারেশন পছন্দ করেন, যাতে বিশ্ব থেকে পাকিস্তান মিশে যায়, এবং সে কারণেই তিনি বলেন আমরা ভাই ইত্যাদি। আমরা ভাই নই, কখনোই ভাই ছিলাম না। আমাদের ধর্ম আমার আত্মার গভীর পর্যন্ত, আমাদের জীবন ব্যবস্থার মধ্যে। আমাদের সংস্কৃতি ভিন্ন, আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত একজন হিন্দু ও একজন মুসলিম আইন ও রীতির অধীন, যার মধ্যে কোনো আপোষ নেই। দুটিই শক্তিশালী ও আপোষহীন বিশ্বাস।
ইতিহাসে দেখা গেছে দুটোর কোনোটি একে অপরের সঙ্গে আপোষে পৌঁছতে পারেনি। শুধু রাজতন্ত্রের একচ্ছত্র শাসনে, বিদেশি আধিপত্যের সময়, অর্থাৎ মঙ্গল থেকে ব্রিটিশ পর্যন্ত কোনো রকম জোড়াতালি দিয়ে আমাদেরকে এক রাখা সম্ভব হয়েছিল, কিন্তু একটি ঐক্যবদ্ধ প্রীতির সম্পর্ক গড়ে ওঠেনি। ইন্দিরা গান্ধী আপনাকে যেভাবে বলেছেন, আসলে হিন্দুরা সেরকম শান্ত বা নম্র সৃষ্টি নয়। তাদের পবিত্র গরু সম্পর্কে তারা শ্রদ্ধাশীল, কিন্তু মুসলমানদের প্রতি নয়। তারা সবসময় আমাদের সাথে দুর্ব্যবহার ও অত্যাচার করেছে। 1944 সালে আমার সাথে একটি ঘটনা আমি কোনোদিন ভুলব না। আমার আব্বা আম্মার সাথে কাশ্মীরে ছুটি কাটাতে গেছি। অন্য বালকরা যা করে আমিও তেমনি দৌড়ে পাহাড়ে উঠছিলাম, নামছিলাম, এবং এক পর্যায়ে আমি খুব পিপাসার্ত হলাম। অতএব আমি নিকটেই এক লোকের কাছে গেলাম যে পানি বিক্রি করছিল। পানি চাইলাম। লোকটি পানির মগ ভরল, আমার হাতে দিতে গিয়ে থেমে জিজ্ঞেস করল, তুমি কি হিন্দু না মুসলমান? উত্তর দিতে আমার দ্বিধা হচ্ছিল। ক্ষিপ্ত হয়ে পানিটা চাইলাম। শেষে বললাম আমি মুসলমান। লোকটি মাটিতে ফেলে দিল পানির মগ উপুর করে। ঘটনাটা ইন্দিরা গান্ধীকে বলবেন। হরিয়ানা ফাল্লাচি, আপনারা দুজন পাশাপাশি দাঁড়াতে পারেন না? পারেন কি? জুলফিকার আলী ভুট্টো, আমি তাকে শ্রদ্ধাও করি না। আমার কাছে তিনি একজন সাধারণ নারী, সাধারণ বুদ্ধি সম্পন্না। তার মধ্যে বড় কিছু নেই, শুধু যে দেশটা তিনি শাসন করেন সেটা বড়। আমি বলতে চাই, সিংহাসনটার কারণে তাকে বড় মনে হচ্ছে, যদিও তিনি খুব ছোট, এবং তার নামটাও। বিশ্বাস করুন, তিনি যদি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হতেন তাহলে আরেকজন মিসেস বন্দরনায়েক ছাড়া কিছুই হতেন না। যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী হতেন, অবশ্য আমি তাকে গোল্ডা মেয়ারের সাথে তুলনা করতে চাই না। গোল্ডা মেয়ার তার থেকে অনেক উপরে। তার একটি সুন্দর মন আছে, সুস্থ বিচার শক্তি আছে, এবং তাকে ইন্দিরা গান্ধীর চেয়ে আরও অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। তাছাড়া গোল্ডা মেয়ার ক্ষমতায় এসেছেন তার নিজের মেধার বলে। অপরদিকে মিসেস বন্দরনায়েক ক্ষমতায় এসেছেন মিস্টার বন্দরনায়েকের বিধবা স্ত্রী হওয়ার কারণে। ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসেছেন নেহেরুর মেয়ে হওয়ার কারণে। নেহেরুর মেয়ে না হলে তার সকল শাড়িতে কপালের লাল টিপে সুন্দর হাসি দিয়েও তিনি কখনো আমাকে আকৃষ্ট করতে সফল হতেন না। লন্ডনে তার সাথে যখন প্রথম সাক্ষাৎ, তখন থেকেই তিনি আমাকে আকৃষ্ট করতে পারেননি। আমরা দুজনই একটা ক্লাসে যেতাম, এবং ইন্দিরা অত্যন্ত গুরুত্বের সাথে বিস্তারিত নোট নিতেন। তাকে বলতাম, আপনি কি নোট নিচ্ছেন? না থিসিস লিখছেন? থিসিস সম্পর্কে বলতে হয়, আমি বিশ্বাস করি না যে অক্সফোর্ড হতে ইতিহাসের ডিগ্রি নেয়া তার পক্ষে সম্ভব হয়েছে। আমি অক্সফোর্ডের 3 বছরের কোর্স শেষ করেছি 2 বছরে। 3 বছরও তার পক্ষে কোর্স শেষ করা সম্ভব হয়নি। হরিয়ানা ফাল্লাচি, আপনি কি একটু বাড়াবাড়ি করছেন না? একটু অন্যায়। আপনি কি সত্যি মনে করেন যে তার মাঝে কিছু নেই, অথবা দীর্ঘ সময় ধরে টিকে আছেন কি করে? অথবা বলতে চান তার মাঝে কোনো যোগ্যতা নেই কারণ তিনি নারী? জুলফিকার আলী ভুট্টো, না না, রাষ্ট্রপ্রধান হিসেবে মহিলাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, যদিও আমি মনে করি না যে পুরুষের চেয়ে মহিলারা ভালো রাষ্ট্রপ্রধান হতে পারে। ইন্দিরা গান্ধী সম্পর্কে আমার অভিমত নৈর্ব্যক্তিক ও বস্তুনিষ্ঠ। জেনেভা কনভেনশনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করে এবং আমাদের যুদ্ধবন্দীদের ফিরিয়ে না দিয়ে যে কঠোর আচরণ তিনি করছেন, সে ঘটনা দ্বারা প্রভাবিত না হয়েই আমি তার সম্পর্কে বলছি। আমি তাকে সবসময় কিভাবে দেখি? একজন স্কুল বালিকার মতো সতর্ক ও পরিশ্রমী, কিন্তু উদ্যোগ ও কল্পনা শক্তিশূন্য একজন নারী। বলা যায় অক্সফোর্ডে পড়াশোনার সময় ও লন্ডনে নোট নেয়ার সময় তিনি যেমন ছিলেন, এখন বরং তার চেয়ে ভালো। ক্ষমতা তাকে আত্মবিশ্বাস দিয়েছে, কিন্তু তার সাফল্যের মাঝে সফলতা নেই। সাফল্যের প্রশ্নটির সাথে কতটা মেধা যোগ হয়েছে তার অনুপাত দেখতে হবে। পাকিস্তান ও ভারত যদি কনফেডারেশনভুক্ত দেশ হতো, তাহলে মিসেস গান্ধীর পদটা লাভ করা আমার পক্ষে কঠিন হতো না। তার সাথে বুদ্ধিবৃত্তিক দ্বন্দ্বে আমার কোনো ভয় নেই। আমি বলতে চাই, তিনি যখন যেখানে চান সেখানেই তার সাথে সাক্ষাৎ করতে আমি প্রস্তুত, এমনকি দিল্লিতেও। হ্যাঁ, আমি দিল্লিতেও যেতে প্রস্তুত, ঠিক ভিয়েনার কংগ্রেসের পর ট্যালিব্যান্ডের মতো। যে বিষয়টি আমাকে পীড়া দেয় তা হলো ভারতীয় সেনাবাহিনীর নিকট হতে গার্ড অফ অনার এবং সেই ভদ্রমহিলার সাথে দৈনিক সংস্পর্শ। এ ভাবনায় আমাকে পীড়িত করে। হায় আল্লাহ, এটা যেন আমাকে ভাবতেও না হয়।
বরং আমাকে বলুন মিসেস গান্ধী আমার সম্পর্কে কি বলেছেন। ওরিয়ানা ফাল্লাচি: তিনি বলেছেন আপনি ভারসাম্যহীন একজন লোক। আজ এক কথা বলেন, আগামীকাল আরেকটা। কেউ বুঝতে পারে না আপনার মনে কি আছে। জুলফিকার আলী ভুট্টো: হ্যাঁ, আমি সরাসরি এর জবাব দিচ্ছি। দার্শনিক জন লকের একটি বক্তব্যই আমি উল্লেখ করছি। ছোট মনের গুণই হল সামঞ্জস্য বিধান। অন্যভাবে বলা যায়, আমি মনে করি একটি মৌলিক ধারণায় অত্যন্ত দৃঢ় থাকা উচিত। মূল ধারণার মধ্যে একজন অগ্রপশ্চাৎ বিবেচনা করতে সক্ষম হয়, একবার এই প্রান্তে আরেকবার অপর প্রান্তে। একজন বুদ্ধিজীবী কখনো একটিমাত্র ও সংক্ষিপ্ত ধারণার মধ্যে সীমাবদ্ধ থাকেন না। তার ভাবনার নমনীয়তা থাকা উচিত। তা না হলে একটি গণ্ডির মধ্যে, গোড়ামির মধ্যে তিনি নিমজ্জিত হন। একজন রাজনীতিবিদও তাই। রাজনীতি একটি আন্দোলন, এবং রাজনীতিবিদকেও হতে হবে সবল, সচল। একবার তাকে ডানে আরেকবার বামে যেতে হবে। তাকে আসতে হবে দ্বন্দ্ব ও সন্দেহ নিয়ে। অব্যাহতভাবে তার পরিবর্তন হবে, পরীক্ষা নিরীক্ষা করবেন, সব দিক থেকে আক্রমণ করবেন, ফলে বিরোধীর দুর্বল দিকগুলো চিহ্নিত করে আঘাত হানতে পারবেন। মূল ধারণার দিকে যিনি দ্রুত মনোযোগী হন, তার কাছেই শেখা যায়। তার কাছে শিখুন যিনি সত্য প্রকাশ করেন। দৃশ্যত সামঞ্জস্যতা বুদ্ধিমান মানুষের প্রধান গুণ। মিসেস গান্ধী যদি তা না বোঝেন, তাহলে তিনি তার পেশার সৌন্দর্য বোঝেন না। তার পিতা এই বিষয়ে খুব ভালোভাবে বুঝেছিলেন। ওরিয়ানা ফাল্লাচি: ইন্দিরা গান্ধী বলেন তার পিতা রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন সন্ন্যাসী। জুলফিকার আলী ভুট্টো: মিসেস গান্ধী তার পিতা সম্পর্কে ভুল বলছেন। বরং নেহেরু একজন রাজনীতিবিদ ছিলেন। পিতার অর্ধেক মেধা তার থাকা উচিত। দেখুন, যদিও তিনি পাকিস্তানের নীতির বিরোধী ছিলেন, তবু আমি সবসময় এই লোকটির প্রশংসা করি। আমি যখন তরুণ তার দ্বারা প্রভাবিত ছিলাম। পরে অবশ্য বুঝতে পারি তিনি অনেক ভুল, হতাশা, কঠোরতা ইত্যাদি দোষে দুষ্ট, এবং তার মধ্যে স্ট্যালিন বা চার্চিল বা মাও সেতুংয়ের মতো যোগ্যতা ছিল না। মিসেস গান্ধী আর কি বলেছেন? ওরিয়ানা ফাল্লাচি: তিনি বলেছেন আপনারা পাকিস্তানিরাই যুদ্ধ শুরু করেছেন। জুলফিকার আলী ভুট্টো: হাস্যকর। প্রত্যেকে জানে তারা আমাদেরকে আক্রমণ করেছিল। 26শে নভেম্বর পূর্বাঞ্চলীয় ফ্রন্টে তারা আঘাত হানে। পূর্ব পাকিস্তান সম্ভবত পাকিস্তান ছিল না। ভালো করে একটু ভেবে দেখুন, কেউ যদি পালেরমো আক্রমণ করে, তাহলে কি আপনি এ সিদ্ধান্তই নেবেন না যে ইতালি আক্রান্ত হয়েছে? কেউ যদি মার্সেলিস আক্রমণ করে, তাহলে কি আপনি ভাববেন না যে ফ্রান্স আক্রান্ত হয়েছে? মিসেস গান্ধী বিতর্কিত ভূখণ্ড কাশ্মীরে আমাদের পাল্টা আক্রমণের কথা ভুলে যেতে চাইছেন। 3রা ডিসেম্বর কাশ্মীরের উপর হামলা হয়। আমার মনে পড়ছে 29শে নভেম্বর ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করে আমি পাল্টা হামলা করতে ব্যর্থতার ব্যাপারে তাকে বলি, আপনি এমন ভাব দেখেছেন যে পূর্ব পাকিস্তানে কিছুই ঘটেনি। কোনো পদক্ষেপ না নিয়ে আপনি ভারতের খেলাই অংশ নিচ্ছেন। মানুষকে আপনি এই বিশ্বাসই করতে দিচ্ছেন যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান এক রাষ্ট্র নয়। কিন্তু তিনি আমার কথা শুনলেন না। পাল্টা আক্রমণের নির্দেশ তিনি 4 বার পরিবর্তন করেন। চতুর্থবারের সময় আমাদের জওয়ান ও অফিসাররা অধৈর্য হয়ে ট্যাঙ্কে মুষ্টাঘাত করছিল। ঢাকা সম্পর্কে আমি বলেছিলাম, আমাদের সকল ছাউনি ঢাকায় কেন্দ্রীভূত করা হোক এবং একটি শক্তিশালী অবস্থান নেওয়া হোক 10 মাসের জন্য। 1 বছরের জন্য গোটা বিশ্ব আমাদের পক্ষে এসে যাবে। তার নতুন বক্তব্য ছিল ভারতীয়রা ক্ষুদ্র একটি ভূখণ্ড দখল ও বাংলাদেশের পতাকা উত্তোলন করবে না। কিন্তু যখন তিনি নিয়াজিকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন, হে খোদা, আমি 1000 বার মৃত্যুবরণ করলেও এর চেয়ে ভালো বোধ করতাম। মনে পড়ে আমি নিউ ইয়র্কে ছিলাম। তিনি আমাকে পাঠিয়েছিলেন একজন পর্যটক হিসেবে, এবং আমি নিজেকে দেখলাম জাতিসংঘের এক অদ্ভুত অধিবেশনে। ওরিয়ানা ফাল্লাচি: এবং আপনি সেখানে সেই দৃশ্যের অবতারণা করেন। জুলফিকার আলী ভুট্টো: আমি স্বীকার করি, একটি বাস্তব দৃশ্য। আমি ক্রোধে বিরক্তিতে পূর্ণ হয়েছিলাম। ভারতীয়দের আক্রমণাত্মক ভাব, বৃহৎ শক্তি কর্তৃক ভীতি প্রদর্শন, যারা শুধু ভারতের অনুকরণ করতে চাচ্ছিল। আমি আমার ভাবাবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। আমার বক্তৃতায় সকলকে আমি জাহান্নামে যেতে বলেছি। আমি কেঁদেছি। হ্যাঁ, আমি মাঝে মাঝে কাঁদি।
যখন কোনো কিছু অন্যায় অসম্মানজনক আবিষ্কার করি আমি তখন কাঁদি। আমি খুবই আবেগপ্রবণ। ওরিয়ানা ফাল্লাচি: আবেগপ্রবণ, দুর্বোধ্য, জটিল এবং আরও অনেক কিছু বলা হয়। আমার মনে হয় এখন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে প্রশ্ন করার সময় হয়েছে। মিস্টার প্রেসিডেন্ট, এই লোকটি সম্পর্কে একটু বলুন, যিনি অত্যন্ত ধনবান অথচ একজন সমাজতন্ত্রী, পাশ্চাত্যের লোকের মতো বাস করেন, অথচ তার 2 জন স্ত্রী রয়েছে। জুলফিকার আলী ভুট্টো: আমার মধ্যে অনেক বৈপরীত্য হয়েছে, আমি সে সম্পর্কে সচেতন। আমি এসবের মধ্যে আপোষের চেষ্টা করি, সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করি, কিন্তু আমি সফল হতে পারি না। ফলে আমি এশিয়া ও ইউরোপের অদ্ভুত মিশ্রণ হিসেবেই রয়েছি। আমার শিক্ষা খুব কম, কিন্তু ইসলামী পরিবেশে বড় হয়েছি। আমার মনটা পাশ্চাত্যের, কিন্তু আত্মা প্রাচ্যের। আমার 2 স্ত্রীর সম্পর্কে আমি কি করতে পারি? অভিভাবকরা আমার মামাতো বোনের সাথে বিয়ে দিয়েছিল 13 বছর বয়সে। আমার বয়স ছিল মাত্র 13, আর আমার স্ত্রীর 23 বছর। এমনকি আমি জানতামও না যে একজন স্ত্রী থাকার অর্থ কী। যখন তারা আমাকে এটা বোঝানোর চেষ্টা করলো, আমি রাগে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম। আমি কোনো স্ত্রী চাইনি, আমি ক্রিকেট খেলতে চেয়েছিলাম। আমি ক্রিকেটের দারুণ ভক্ত। আমাকে শান্ত করতে আমাকে 2টি নতুন ক্রিকেট ব্যাট দিতে হয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়া মাত্র আমি ক্রিকেট খেলতে যাওয়ার জন্য দৌড় দিয়েছিলাম। আমার দেশে এমন অনেক কিছু আছে যা আমাকে অবশ্যই পরিবর্তন করতে হবে। আমাকে ভাগ্যবান বলতে হবে। তারা আমার 11 বছর বয়সী খেলার সাথীকে বিয়ে দিয়েছিল 32 বছর বয়সী এক রমণীর সঙ্গে। সে সবসময় আমাকে বলতো, তুমি ভাগ্যবান। আমি যখন আমার 2য় স্ত্রীর প্রেমে পড়লাম, তখন আমার বয়স 23 বছর। সেও ইংল্যান্ডে পড়াশোনা করছিল। যদিও সে একজন ইরানি, অর্থাৎ তার দেশে বহুবিবাহ একটি রীতি। আমাকে বিয়ে করার জন্য তাকে রাজি করাতে বেশ বেগ পেতে হয়েছে। মাত্র 2টি কথা ছাড়া তাকে বোঝানোর মতো যুক্তি আমার ছিল না। তাতে কি, ওসব বাদ দাও। আমার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার ধারণা কখনো আমার মাথায় আসেনি। সে যে আমার মামাতো বোন সে কারণে নয়, কারণ তার প্রতি আমার একটি দায়িত্ব আছে। একটি বালকের সাথে এই অবাস্তব বিয়ের কারণে, এই অবাস্তব রীতি যেখানে আমরা বড় হয়েছি, সে কারণে তার গোটা জীবনটা বরবাদ হয়ে গিয়েছিল। সে আমার লারকানার বাড়িতে বাস করে। মাঝে মাঝে আমাদের সাক্ষাৎ হয়। প্রায় সব সময় সে একা কাটায়। এমনকি তার কোনো সন্তানও নেই। আমার 4টি সন্তান 2য় স্ত্রীর। আমি খুব অল্প সময় তার সাথে কাটিয়েছি। বড় হওয়ার পরই পড়াশোনা করতে আমি পাশ্চাত্যে চলে যাই। এটা আসলে অবিচারের একটি কাহিনী। বহুবিবাহ নিরুৎসাহিত করতে আমার পক্ষে যা সম্ভব সব কিছু করব। বহুবিবাহ অর্থনৈতিক সমস্যাও সৃষ্টি করে। কখনো স্ত্রীরা বিভিন্ন শহরে বা ভিন্ন বাড়িতে বিচ্ছিন্নভাবে বাস করে, যেমনটি আমার বেলায় হয়েছে। তাছাড়া আমার যা সাধ্য তা সবার নেই। যদিও যেমনটি আপনি বলেছেন, আমি তেমন বিত্তবান নই। ওরিয়ানা ফাল্লাচি: না? জুলফিকার আলী ভুট্টো: না, আমার কাছে বিত্তবান অর্থ ডুপন্ট বা একজন রকফেলার হওয়া। আমাদের কাছে আরও অনেক কম। এদেশে যারা ধনী তারা বিস্তর জমির মালিক, কিন্তু আসলে সে ইউরোপীয় ব্যারনদের চেয়ে ধনী নয়। ব্যারনদের জাঁকজমকপূর্ণ ভিলা থাকে এবং বেঁচে থাকার জন্য পিগোলা খেলে। আমার ভূমি শুষ্ক এবং এতে উৎপাদন হয় কম। অতএব ধনী বলার চেয়ে বলুন, আমি তুলনামূলকভাবে ধনী। আমি ভালোভাবে বাস করি। আমার বোনেরা ভালোভাবে থাকে। আমার ভাইদের অবস্থাও ভালো। অবস্থা ভালো হলেও আমরা অর্থ অপচয় করি না। আমি কখনো প্লে বয় ছিলাম না। যখন আমি আমেরিকায় এবং অক্সফোর্ডের ছাত্র ছিলাম, আমি কখনো গাড়ি কিনিনি। আমি বুদ্ধিমানের মতোই অর্থ ব্যয় করেছি, যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করতে ও বই কেনার মতো কাজ। আপনি যদি আমার লাইব্রেরিটা দেখেন, তাহলেই দেখতে পাবেন আমার অর্থের একটা ভালো অংশ আমি কোথায় ব্যয় করেছি। বই কিনতে। আমার হাজার হাজার বই আছে। অনেক বই পুরনো এবং সুন্দর। আমি সবসময় পড়তে দারুণ ভালোবাসি। খেলাধুলার মতো। ভালো পোশাক পরার জন্য অনেকে আমাকে দোষারোপ করে। কথাটা সত্য, কিন্তু তাদের অভিযোগ পোশাকে আমার অর্থ ব্যয়ের কারণে নয়। আমি পরিচ্ছন্ন থাকি সেজন্যে। আমি গোসল করতে এবং পোশাক পাল্টাতে পছন্দ করি।
আমার পক্ষে কখনো ভারতীয় ও পাকিস্তানি রাজপুত্রদের পাশে দাঁড়ানো সম্ভব হয়নি, কারণ তারা নোংরা ও দুর্গন্ধযুক্ত। আমার বাড়িগুলো সুন্দর ও আরামদায়ক, এটাও সত্য, কিন্তু দীর্ঘদিন আমার বাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল না। আমি আপ্যায়ন করতে ভালোবাসি, কিন্তু কখনো বাজে লোককে নয়। আমি নাচতে জানি, কারণ আমি সঙ্গীত পছন্দ করি, এবং অন্যেরা যখন নাচে তখন দেয়ালে টানানো ফুলের মতো থাকতে ঘৃণা করি বলে। এবং ওরিয়ানা ফাল্লাচি, এবং একজন লেডি কিলার হিসেবে আপনার সুনাম আছে বলে একজন ডন জোয়ান। এটা কি সত্য মিস্টার প্রেসিডেন্ট? জুলফিকার আলী ভুট্টো: এ কথাটাও একটু অতিরঞ্জিত। আমি একজন রোমান্টিক। আমি মনে করি না যে রোমান্টিক হওয়া ছাড়া আপনার পক্ষে রাজনীতিবিদ হওয়া সম্ভব। একজন রোমান্টিক হিসেবে আমি মনে করি প্রেম ছাড়া অনুপ্রেরণামূলক আর কিছু হতে পারে না। প্রেমে পড়া এবং একজন রমণীর হৃদয়ে জয় করার মধ্যে দোষ কোথায়? তার জন্য আমার দারুণ দুঃখ হয় যে প্রেমে পড়ে না। আপনি শতবার প্রেমে পড়তে পারেন, আমিও প্রেমে পড়ি, কিন্তু আমি অত্যন্ত নৈতিক মানুষ এবং নারীদের শ্রদ্ধা করি। মানুষ ভাবে যে মুসলমানরা নারীদের শ্রদ্ধা করে না। এটা মারাত্মক ভুল। নারীকে শ্রদ্ধা করা ও তাদের রক্ষা করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার অন্যতম। একবার আমি এক লোককে বেত্রাঘাত করেছিলাম। যদিও আমি নিজেকে দৈহিক নির্যাতনের পক্ষে মনে করি না, কিন্তু খুব নির্দয়ভাবে বেত মেরেছিলাম, রক্তপাত না হওয়া পর্যন্ত। আপনি বলতে পারেন কেন? কারণ সে একটি ছোট্ট বালিকাকে ধর্ষণ করেছিল। আজ সকালেও যখন আমি পড়লাম যে কয়েকশো ছাত্র করাচি সমুদ্র সৈকতে কিছু সংখ্যক ছাত্রীর উপর হামলা ও তাদের কাপড় খুলে ফেলেছে, আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। স্ক্রাউন্ডেল! আমি ওদেরকে সামরিক আইনবিধির আওতায় ফেলব। আপনাকে কথাটা বলতে চাই, আমি যদি নিশ্চিত হই যে আমাদের সৈন্যরা সত্যি সত্যি বাংলাদেশের নারীদের ওপর অত্যাচার করেছে, তাহলে আমি অবশ্যই তাদের বিচার করব ও শাস্তি দেব। ওরিয়ানা ফাল্লাচি: অন্য প্রসঙ্গে আসা যাক মিস্টার প্রেসিডেন্ট। আপনার মার্ক্সবাদের কথাই বলি। আপনার যে সুযোগ সুবিধা এবং মুসলিম হিসেবে আপনার যে বিশ্বাস, তার সাথে কি করে এর সাথে আপোষ করেন? জুলফিকার আলী ভুট্টো: আমি অর্থনৈতিক প্রেক্ষিতে আমাকে মার্ক্সবাদী বলি, তাহলে আমি মার্ক্সবাদের ততটুকুই গ্রহণ করেছি যতটুকু অর্থনীতির সাথে জড়িত। মার্ক্সের ইতিহাসের দ্বান্দ্বিক ব্যাখ্যা, জীবন সম্পর্কিত তত্ত্ব, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন, এসবকে আমি মানি না। মুসলিম হিসেবে আমি আল্লাহকে বিশ্বাস করি। সঠিক হোক আর ভ্রান্তই হোক, আমি বিশ্বাস করি আল্লাহ আছেন। বিশ্বাস এমন একটি জিনিস, তার অস্তিত্ব থাকুক আর নাই থাকুক, তার বিশ্বাসে দুর্বলতা নেই। যদি তিনি থাকেন তাহলে এ নিয়ে তর্ক করা বৃথা। তিনি আমার মধ্যে। মার্ক্সবাদের দার্শনিক অথবা কাল্পনিক ব্যাখ্যায় আমি আল্লাহর নিন্দা করতে পারি না। একই সাথে আমি এটাও বিশ্বাস করি যে একজন মার্ক্সবাদী এবং একজন মুসলিম পাশাপাশিই চলতে পারে, বিশেষ করে পাকিস্তানের মতো একটি উন্নয়নশীল দেশে, যেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ছাড়া আমি কোনো সমাধান দেখি না। আমি পাকিস্তান বলছি এজন্য যে আন্তর্জাতিক ক্রুসেড শুরু করার মতো কোনো প্রসঙ্গ উত্থাপন করছি না। আমি অন্যের ব্যাপারে নাক গলাচ্ছি না। আমি শুধু আমার দেশের বাস্তবতার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই। না, আমি এও স্বীকার করছি যে বিপ্লবের কোনো প্রক্রিয়ায় নয়। আমি শপথ করে বলতে পারি আমি একজন বিপ্লবী, কিন্তু আমি হঠাৎ ও রক্তাক্ত একটি বিপ্লবের ভার বহন করতে পারি না। পাকিস্তান সে ধরনের বিপ্লবের ভার সইতে পারবে না। সেটা হবে বিপর্যয়। অতএব আমাকে অগ্রসর হতে হবে ধৈর্যের সাথে। সংস্কারের মাধ্যমে পরিমাপ করে ক্রমশ দেশকে নিতে হবে সমাজতন্ত্রের পথে। যখন সম্ভব হবে জাতীয়করণ করতে হবে, এবং যখন প্রয়োজন হবে জাতীয়করণ বাদ দিতে হবে। বিদেশি পুঁজি যা আমাদের প্রয়োজন তাকে শ্রদ্ধা করতে হবে। আমার সময়ের প্রয়োজন। একজন সার্জনের মতো শয়ে শয়ে ছুরি চালাতে হবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। আমাদের সমাজটা অসুস্থ। যদি অস্ত্রোপচারে মরে না যায়, তাহলে সতর্কতার সাথে তাই করতে হবে। একটি আঘাত সেরে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। সংস্কারকে সংহত করতে হবে। বহু শতাব্দী আমরা ঘুমিয়েছিলাম। একটি ভূমিকম্পের আচমকা ধাক্কায় নিজেদের জাগাতে পারি না। লেনিনকেও শুরুতে আপোষ করতে হয়েছিল। ওরিয়ানা ফাল্লাচি: মিস্টার প্রেসিডেন্ট, বহু মানুষ আপনাকে বিশ্বাস করে না। তারা বলেন আপনি শুধু ক্ষমতাই চান, আর কিছু নয়, এবং ক্ষমতা ধরে রাখার জন্য আপনি সবই করতে পারেন। জুলফিকার আলী ভুট্টো: না, এটা সত্যি নয়। গত 3 মাসে আমি যে কৃষি সংস্কার করেছি তাতে আমার পরিবার 45,000 একর জমি হারিয়েছে।
ব্যক্তিগতভাবে হারিয়েছি 6 থেকে 7,000 একর। আমাকে আরও জমি হারাতে হবে, আমার সন্তানরাও হারাবে। আল্লাহ সাক্ষী যে আমি সমাজতন্ত্রের নামে খেলছি না এবং কোনো সংকীর্ণ স্বার্থ সামনে রেখে আমি ধীরে ধীরে অগ্রসর হই না। যেদিন থেকে আমি মার্কস পড়েছি সেদিন থেকে আমার মালিকানায় কোনো কিছুই দান করতে আমি ভয় পাই না। এখনও তার স্থান ও সময় বলতে পারি, বোম্বে 1945 সাল। আমি শুধু ক্ষমতার অভিলাষী এই অভিযোগ প্রসঙ্গে আমি বলতে চাই যে আসলে আমার ক্ষমতা শব্দটির দ্বারা কী বুঝি আমরা। ইয়াহিয়া খানের যে ক্ষমতা ছিল, ক্ষমতা দ্বারা আমি তা বুঝি না। ক্ষমতা দ্বারা আমি বুঝি যা ব্যবহার করে পর্বতকে সমতল করা যায়, মরুভূমিকে পুষ্পিত করে তোলা যায়, এমন একটি সমাজ গড়ে তোলা যায় যেখানে জনগণ ক্ষুধা ও অত্যাচারে মারা যাবে না। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই, আমি একনায়ক হতে চাই না। কিন্তু যতটুকু আমি বলতে পারি তা হলো আমাকে অত্যন্ত শক্ত হতে হবে, এমনকি কর্তৃত্ববাদী হতে হবে। ভাঙ্গা জানালা আমি মেরামত করছি, জানালার ভাঙ্গা টুকরো আমি দূরে নিক্ষেপ করছি। অসতর্কভাবে যদি এগুলো নিক্ষেপ করি তাহলে আমি একটি দেশ পাবো না, আমি পাবো একটি বাজার। সে যা হোক, শুধু হাসি ঠাট্টা করার জন্য কেউ রাজনীতি করে না। রাজনীতি করার উদ্দেশ্যই হলো ক্ষমতা হাতে নেয়া এবং তা রক্ষা করা। এর উল্টো যদি কেউ বলে তাহলে সে মিথ্যুক। রাজনীতিবিদরা সবসময় আপনাকে এই বিশ্বাস দিতেই সচেষ্ট যে তারা ভালো, নৈতিক এবং ভারসাম্যপূর্ণ, কিন্তু কোনোদিন তাদের ফাঁদে পা দেবেন না। ভালো, নৈতিক ও ভারসাম্যপূর্ণ বলে কিছু নেই। রাজনীতি হলো দেয়া নেয়ার বিষয়। আমার পিতা বলতেন, কারো দ্বারা দুবার আঘাতপ্রাপ্ত হবার প্রস্তুতি না নিয়ে কখনো কাউকে আঘাত করবে না। এরপর কিছু শিখেছি বয় স্কাউট থাকাকালে, কিন্তু আমি অনেক কিছু ভুলে গেছি। ওরিয়ানা ফাল্লাথি। তারা বলে আপনি মুসোলিনি, হিটলার ও নেপোলিয়ন সম্পর্কিত বইপত্রের একনিষ্ঠ পাঠক। জুলফিকার আলী ভুট্টো। অবশ্যই, তাছাড়া দগল চার্চিল, স্ট্যালিনের উপর লিখিত বইও পড়ি। আপনি কি আমাকে একথা স্বীকার করাতে চান যে আমি একজন ফ্যাসিস্ট? না, আমি ফ্যাসিস্ট নই। একজন ফ্যাসিস্ট প্রথমত সংস্কৃতির শত্রু, কিন্তু আমি সংস্কৃতি দ্বারা পরিশীলিত একজন বুদ্ধিজীবী। একজন ফ্যাসিস্ট ডানপন্থী, কিন্তু আমি বামপন্থী। একজন ফ্যাসিস্টের চরিত্র পেটি বুর্জোয়ার, কিন্তু আমি এসেছি আভিজাত্য থেকে। কোনো লোক সম্পর্কে পাঠ করার অর্থ তাকে আপনার নায়ক হিসেবে সৃষ্টি নয়। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার কিছু নায়ক ছিল। কারো মাঝে নায়কের অস্তিত্ব চুইংগামের মতো চিবিয়ে ফেলে দেয়া বা বিভিন্ন আকার দেওয়ার মতো, বিশেষ করে আপনি যখন তরুণ। আপনি যদি জানতে চান কাদেরকে আমি দীর্ঘদিন চিবিয়েছি, জেনে নিন। চেঙ্গিস খান, আলেকজান্ডার, হ্যানিবল, নেপোলিয়ন। হ্যাঁ, নেপোলিয়নকেই সবচেয়ে বেশি ভালো লাগতো, কিন্তু আমার মনে মাজিনি, ক্যাভার, গ্যারিবল্ডিরও কিছু কিছু স্থান ছিল। রুশোর প্রভাব ছিল যথেষ্ট। আপনি নিজেই আমার মধ্যে বিস্তর স্ববিরোধিতা দেখতে পাচ্ছেন। ওরিয়ানা ফাল্লাচি। তাই বলুন, আপনাকে আর একটু ভালোভাবে বোঝার জন্য প্রশ্ন করতে চাই। আমাদের সময়ের কোনো নেতাকে আপনি খুব ঘনিষ্ঠ বলে অনুভব করেন, যাদেরকে আপনি পছন্দ করেন অথবা যারা আপনাকে বেশি পছন্দ করে? জুলফিকার আলী ভুট্টো। একজন সুকর্ণ, তিনি আমার ভক্ত এবং আমি তার ভক্ত। তার সকল দুর্বলতা সত্ত্বেও তিনি একজন ব্যতিক্রমধর্মী মানুষ। যেমন নারীর সাথে তার সম্পর্কটা অমার্জিত, এটা প্রয়োজনীয় নয় কিংবা পৌরসচিতও নয়, কিন্তু তিনি সেটা উপলব্ধি করেন না। তাছাড়া তিনি অর্থনীতি বোঝেন না। দ্বিতীয়জন নাসের, তিনি অত্যন্ত উঁচু দরের ব্যক্তিত্ব। তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তিনি আমাকে ভালোবেসেছেন, আমিও তাকে ভালোবাসতাম। 1966 সালে আমাকে যখন সরকার ত্যাগে বাধ্য করা হয়, তখন নাসের আমাকে মিশরে আমন্ত্রণ করেন এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদায় আমাকে স্বাগত জানান। তিনি বলেছেন যতদিন আমার প্রয়োজন আমি সেখানে থাকতে পারি। এরপর ধরুন স্ট্যালিনের কথা। হ্যাঁ, স্ট্যালিন, তার প্রতি বরাবর আমার গভীর শ্রদ্ধা। অন্তর থেকে অনুভব করি সে শ্রদ্ধা। ঠিক ক্রুশ্চেভের প্রতি যতটা বিদ্বেষ অনুভব করি সেরকম। ক্রুশ্চেভকে আমি কখনো পছন্দ করিনি। এ কথাটা বললেই বোধ করি আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি সবসময় তাকে ভেবেছি একজন দাম্ভিক হিসেবে। সবসময় তার সদম্ভ আচরণ, চিৎকার, রাষ্ট্রদূতদের প্রতি অঙ্গুলি নির্দেশ, মদ্যপান এবং সবসময় আমেরিকানদের গালিগালাজকে আমি পছন্দ করিনি। ক্রুশ্চেভ এশিয়ার অনেক ক্ষতি করেছেন। সবশেষে বলতে চাই, আমি জানি আপনি আমার থেকে মাও সেতুং সম্পর্কে কিছু শোনার প্রতীক্ষা করছেন, কিন্তু মাও সেতুংয়ের মতো মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমার কাছে কি শুনতে চান? বরং চৌ এন লাই সম্পর্কে আমার পক্ষে বলা সহজ। এমন একজন যাকে আমি ভালোভাবে জানি।
তার সাথে দীর্ঘ সময় ধরে আমি কথা বলেছি, আলোচনা করেছি, অফুরন্ত আলোচনা, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দিনের পর দিন। কমপক্ষে বছরে একবার আমাদের সাক্ষাৎ হতো। 1962 সাল থেকে আমি চীনে যাচ্ছি এবং চৌ এন লাইয়ের সঙ্গে সাক্ষাৎ করছি। আমি তার প্রশংসা করি। ওরিয়ানা ফাল্লাচি: মিস্টার প্রেসিডেন্ট, যাদের কথা বললেন তাদের সকলকেই ক্ষমতা লাভের জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে, কিন্তু আপনি তো তা করেননি। জুলফিকার আলী ভুট্টো: আপনি ভুল বলছেন। এখানে পৌঁছাটা আমার জন্য খুব সহজ ছিল না। আমি কারারুদ্ধ ছিলাম। অনেকবার আমার জীবনের উপর ঝুঁকি এসেছে। আইয়ুব খানের সময়ে, ইয়াহিয়া খানের সময়ে তারা আমার খাবারে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করেছে, গুলিবর্ষণ করেছে। 1968 সালে দুবার আমার প্রাণনাশের চেষ্টা হয়, 1970 সালে একবার। 2 বছর আগে সংঘর্ষে ইয়াহিয়া খানের প্রেরিত হত্যাকারীদের সাথে পাল্টা গোলাগুলির মধ্যে আমি ঘণ্টাখানেক আটকা পড়েছিলাম। আমাকে ঘিরে রাখা এক ব্যক্তি নিহত হয়, অন্যেরা গুরুতর আহত হয়। এছাড়া মানসিক পীড়নের কথাই ভাবুন। আপনার জন্ম হয়েছে ধনবান পরিবারে এবং রূপান্তরিত হয়েছেন একজন সমাজতন্ত্রীতে। কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনার ঘনিষ্ঠ বন্ধুরাও এ নিয়ে হাসি ঠাট্টা করবে। এমনকি দরিদ্র লোকজন আপনার নিষ্ঠার প্রতি আস্থাশীল হবে না। বুলেটের হাত বা বিষ থেকে রক্ষা পাওয়া আমার জন্য কঠিন কাজ নয়। আমাকে যে কিছু লোক বিশ্বাস করছে না, সেটাই আমার কাছে গুরুতর। যে প্রাচুর্যের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি তা আমাকে আলাদিনের উড়ন্ত গালিচায় বসায়নি। রাজনীতিকে যদি আমার পেশা হিসেবে না নিতাম। ওরিয়ানা ফাল্লাচি: এ পেশার সূচনা হলো কিভাবে? জুলফিকার আলী ভুট্টো: আমি যখন একজন বালক তখন থেকেই এটা ছিল। কিন্তু আমরা যদি মনোবিশ্লেষক হিসেবে কাজ করতে চাই, তাহলে বলতে হয় আমি এর উত্তরাধিকার পেয়েছি আমার পিতার নিকট থেকে। আমার পিতা একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, কিন্তু বেশ আগেই তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। একটি নির্বাচনে পরাজিত হবার পর রাজনীতি সম্পর্কে তার জ্ঞান ছিল টনটনে, আভিজাত্যের রাজনীতি জ্ঞান। আমাকে এমনভাবে বলতেন তাতে আমার মধ্যে অনুপ্রেরণা জাগত। তিনি আমাকে লারকানায় ঘুরিয়ে আনতেন, প্রাচীন মন্দির, জাঁকজমকপূর্ণ বাড়ি, আমাদের সভ্যতার কীর্তি দেখাতেন এবং বলতেন রাজনীতি হচ্ছে একটি মন্দির বা ভবন নির্মাণের মতো। তিনি আরও বলতেন যে রাজনীতি সঙ্গীত রচনার মতো অথবা কবিতা লেখার মতো। তিনি ব্রাহ্মা, মাইকেলেঞ্জেলোর কথা বলতেন। আমার মা ভিন্ন প্রকৃতির ছিলেন। তিনি এসেছিলেন দরিদ্র পরিবার হতে এবং অন্যান্য লোকের দারিদ্র্য তাকে পীড়িত করত। তিনি বারবার শুধু শুধু বলতেন আমাদেরকে দারিদ্র্যের প্রতি যত্নবান হতে হবে, দরিদ্রকে সাহায্য করতে হবে, দরিদ্রকে পৃথিবীতে বাঁচতে দিতে হবে ইত্যাদি। আমি যখন আমেরিকা গেলাম তার এসব কথা আমার কানে বাজত। আমি একজন সংস্কারবাদী হলাম। আমি আমেরিকা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় পড়াশোনা করতে গিয়েছিলাম, যেখানে আন্তর্জাতিক আইনের একজন বিখ্যাত জুরিস্ট পড়াতেন। আমি আন্তর্জাতিক আইনে আমার ডিগ্রি নিতে চেয়েছিলাম। তখন যুগটা ছিল ম্যাকার্থিজমের। কমিউনিস্ট অনুসন্ধানের সময় আমার ইচ্ছা উবে গেল। সানসেট বুলভার্ড থেকে লাল নেইল পলিশ করা মেয়েদের থেকে দূরে থাকার জন্য আমি ম্যাক্সওয়েল স্ট্রিটের নিগ্রোদের সাথে বসবাস শুরু করলাম। 1 সপ্তাহ 1 মাস ওদের সাথে আমার ভালো লাগলো। তাদের মাঝে কৃত্রিমতা নেই, তারা জানতো কি করে হাসতে হয়। আমি যখন স্যান ডিয়েগোতে গেলাম একটা হোটেলে থাকার জায়গা পেলাম না, কারণ তামাটে চামড়ার রঙে আমাকে একজন মেক্সিকানের মতোই দেখতে। এরপর আমি ইংল্যান্ড গেলাম, তখন আলজেরিয়ার বিপ্লবের সময়। আলজেরীয়দের পক্ষ নিলাম আমি, কিন্তু 10 নং ডাউনিং স্ট্রিটের সামনে আমি স্লোগান দিতে যেতাম না। হয়তো আমি কিছুটা লাজুক ছিলাম। জনতার মধ্যে মিশে যেতে আমি কখনো পছন্দ করতাম না, বিক্ষোভে অংশ নিতাম না। আমি সবসময় লেখার মাধ্যমে আলোচনাকে প্রাধান্য দিয়েছি। রাজনীতির খেলায় সংগ্রাম করতে পছন্দ করেছি। এটা অনেক বুদ্ধিদীপ্ত এবং পরিশীলিত। ওরিয়ানা ফাল্লাচি: আমার শেষ প্রশ্ন মিস্টার প্রেসিডেন্ট, এই নির্দয় প্রশ্নের জন্য আমাকে ক্ষমা করবেন। আপনি কি ক্ষমতায় থাকতে পারবেন বলে মনে করেন? জুলফিকার আলী ভুট্টো: জবাবটা এভাবে দেই, আমি আগামীকালই শেষ হয়ে যেতে পারি, কিন্তু এ যাবৎ যারা পাকিস্তান শাসন করেছে আমি তাদের যে কারো চেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকব বলেই মনে করি। প্রথমত, আমি স্বাস্থ্যবান ও শক্তিতে পরিপূর্ণ। আমি কাজ করতে পারি, এমনকি দৈনিক 18 ঘন্টা কাজ করি। দ্বিতীয়ত, আমি এখনও তরুণ, আমার বয়স বড়জোর 44, মিসেস গান্ধীর চেয়ে 10 বছরের ছোট। তৃতীয়ত, আমি জানি আমি কি চাই।
আমি তৃতীয় বিশ্বের একমাত্র নেতা যে দুটি বৃহৎ শক্তির বিরোধিতা সত্ত্বেও রাজনীতিতে ফিরে এসেছি। 1966 সালে আমাকে বিপদগ্রস্ত দেখে সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র উভয়ই খুশি হয়েছিল। আমি যে বিপদ অতিক্রম করতে সক্ষম হয়েছি তার কারণ আমি এই পেশার মৌলিক নীতি জানি। সেই নীতিটি কি? রাজনীতিতে আপনাকে কখনো কখনো এমন ভাব করতে হয় যাতে অন্যেরা বিশ্বাস করে যে একমাত্র তারাই বুদ্ধিমান। কিন্তু এটা করতে একটু হালকা এবং শিথিল অঙ্গুলি থাকতে হবে। এবং আপনি কি কখনো পাখিকে তার বাসায় ডিমের ওপর তা দিতে দেখেছেন? একজন রাজনীতিবিদের সেই হালকা আঙুল পাখির নিচে ডিমগুলো সরিয়ে আনার যোগ্যতা থাকতে হবে, একটি একটি করে, যাতে পাখিটি কিছুতেই টের না পায়।